ঠিক আছে, তো আই লুক ফরওয়ার্ড টু টেক ওয়ান কুইজ উইথ ইউ। আমি আপনাদের একটা এক্সাম নেওয়ার প্ল্যান করতেছিলাম। সো লেটস সি ইফ উই ক্যান ফিনিশ আর্লি, দেন উইল অ্যারেঞ্জ এ টেস্ট। হ্যাঁ, একটা ক্লাসে হচ্ছে আমরা সোফার যা কিছু পড়েছি ওটার উপর একটা টেস্ট আমরা নিব। হ্যাঁ, তো আচ্ছা, স্টার্ট করি। উই হ্যাভ 43 পিপল উইথ আস। সো লেট মি শেয়ার মাই স্ক্রিন, জাস্ট কনফার্ম মি ওয়েন ইটস ভিজিবল। হ্যাঁ, আচ্ছা, today we'll be studying company financial statements. Actually, this is the objective of everything we have covered so far. আমরা এই পর্যন্ত যা কিছুই পড়ছি, all these things should merge into one final outcome, which is the financial statements. I remember we started with probably GL, general ledger. Then we transitioned to trial balance. Then হচ্ছে adjusting entries দেখলাম, কয়েকটা specific adjusting entry অথবা accounting treatment. For example, last class we saw how to create provision for account receivable and bad debt. Bad debt কিভাবে accounting করতে হয়. So all these things that we have covered so far actually are supposed to take us to a final destination, একটা outcome, which is the financial statements. And now we are discussing about company financial statements, not individual financial statements. আমরা individual financial statements ও দেখবো probably in chapter 14. So there are certain things which are very unique to company. So since they are unique to company, we need to know these things and how to account for these things when we are preparing financial statements for a company. So today our agenda will be, actually, first of all, we will need to understand what are the specific features of a company. Then we'll know how to account for equity, share capital, share premium, retained earnings, other reserves, how to account for dividends, right issue, and bonus share. We'll also review non-current liabilities, accounting for provision, tax, a part of revenue, and ethical requirement and the regulatory framework. So let's start. Uh, just let me hide this. How to hide this? Okay. Limited company. Limited company, how is it different from other types of entities? একটা হচ্ছে কি, it can it has a separate legal entity, separate from whom, separate from the owners. হ্যাঁ, এক মালিকানা ব্যবসা, মানে সিঙ্গেল এন্টিটি বিজনেস, অথবা হচ্ছে আপনার কি বলি আমরা, সোল প্রোপ্রাইটরশিপ বিজনেস। সোল প্রোপ্রাইটরশিপ বিজনেসে ওনার আর এন্টিটি কিন্তু নট সেপারেট। ওনার্স ক্যাপিটাল হচ্ছে, মানে ধরুন বিজনেসটা হচ্ছে ততক্ষণই চলবে যতক্ষণ হচ্ছে ওনার সেটাকে চালাবে, এবং ওনার ইজ রেসপন্সিবল ফর অল দ্য লাইবিলিটিস অফ দ্য কোম্পানি। ইট ক্যান বি ইনফাইনাইট। হাউএভার লিমিটেড লাইবিলিটি কোম্পানি যেগুলা, সেখানে ওনার ইজ সেপারেট ফ্রম ম্যানেজমেন্ট, এবং এই সেপারেশনটাকেই হচ্ছে বলা হয় যে সেপারেট লিগ্যাল এন্টিটি। ফর এক্সাম্পল, এখানে উইল নেভার সি অর নেভার কাম অ্যাক্রস এনি অ্যাকাউন্ট সাচ এস ড্রয়িংস। হ্যাঁ, ড্রয়িং নামে আমরা কোনো কিছু দেখবো না এখানে। ইন্টারেস্ট অন ড্রয়িং, তারপরে হচ্ছে আপনার interest on capital. This kind of things are specifically for sole proprietorship business. Since here ownership is separate from management, we will think from the perspective of the company, not from the owners, not from the individual's point of view. তাহলে কি করতে পারে সেপারেট লিগ্যাল এন্টিটি অথবা কোম্পানি? কোম্পানি ক্যান রেজ ক্যাপিটাল অন ইটস ওন। তো ক্যাপিটাল ক্যান বি রেজড বাই ইস্যুইং শেয়ার অ্যাজ ওয়েল এজ স্টক। তাহলে দুইটার মধ্যে পার্থক্য কি আমরা সেটা দেখবো নেক্সট স্লাইডে। কোম্পানি ক্যান এন্টার কন্ট্রাক্টস ইনটু ওন নেম। ধরেন আপনার ইফ ইউ ওয়ার্ক ইন এ কোম্পানি, ওই কোম্পানির সাথে কিন্তু আপনার কাজের চুক্তি হয়, নট উইথ দ্য মালিক, ওনারের সাথে না, অথবা শেয়ার হোল্ডারের সাথে না। হ্যাঁ, জি স্যার, কেউ বোধহয় চ্যাটে কিছু বলছেন। এই সাউন্ড আসতেছে না? হ্যাঁ হ্যাভ আই? স্যার, আসছে। সাউন্ড ক্লিয়ার স্যার। ওকে ওকে, ফাইন।
আচ্ছা, তাহলে হচ্ছে কোম্পানিজ ক্যান এন্টার ইনটু কন্ট্রাক্টস ইন দেয়ার ওন নেম। সিন্স দে ক্যান এন্টার ইনটু কন্ট্রাক্টস ইন দেয়ার ওন নেম, দে উইল বি লাইবেল ফর দ্য লাইবিলিটিস। কোম্পানির নিজেরই হচ্ছে লাইবিলিটি আছে, এই জন্যই কোম্পানি নিজেও হচ্ছে অন্যের বিরুদ্ধে মামলা করতে পারে এবং অন্যরাও কোম্পানিকে মামলা করতে পারে। হ্যাঁ, ফর এক্সাম্পল আপনার অনেক সময় টক শোতে বা এখানে সেখানে বিভিন্ন সময় শুনছেন যে সালমান এফ রহমান বা এই ধরনের মানুষগুলা, হ্যাঁ, দে ইউজ টু সে যে আই ডু নট হ্যাভ এনিথিং, আমার একটা গাড়িও নাই, একটা বাড়িও নাই, হ্যাঁ, কিন্তু দে এনজয় এভরিথিং। হাউ? বিকজ লিগালি these are owned by the company they run. হ্যাঁ, ধরুন বেক্সিমকো ইজ দ্য owner of all the assets the ধরেন ওনার ইউজ টু এনজয়, এরকম আর কি। তো এইখানে হচ্ছে কোম্পানি নিজের নামে পরিচালিত হবে, নিজে মামলা করতে পারবে, অন্য কোম্পানিকে মামলা করতে পারবে। এজন্য এটাকে বলা হয় হচ্ছে কৃত্রিম ব্যক্তিসত্তা অথবা আর্টিফিশিয়াল পার্সন। আর্টিফিশিয়াল পার্সন বলার রিজন হচ্ছে এটা ইট এনজয়স অল দ্য রাইটস অ্যান্ড রেসপন্সিবিলিটিস অ্যান্ড বেনিফিটস, হ্যাঁ, অ্যান্ড ড্রব্যাকসও আছে সেম এজ এ পার্সন। একটা ইন্ডিভিজুয়াল কি যেভাবে কাজ করে যা কিছু এনজয় করতে পারে, কোম্পানি ইজ এক্সপোজ টু দ্য সেম কাইন্ডস অফ বেনিফিটস অ্যাজ ওয়েল এজ দ্য লাইবিলিটিস। এবং কোম্পানিজ ট্যাক্স সেপারেটলি ফ্রম দ্য ওনার্স। হ্যাঁ, এই যে ডাবল ট্যাক্সেশন হয় ধরেন ডিভিডেন্ডের উপরে, একবার যখন ওনারের কাছে যায় ওনার তখন পার্সোনাল ক্যাপাসিটিতে ট্যাক্স দেয়, আর ডিভিডেন্ডটা ডিক্লেয়ার হয়ে ওনারের কাছে যাওয়ার আগে কোম্পানি নিজে সেটার উপর ট্যাক্স দেয়। দ্যাট ইজ ওয়াই ডাবল ট্যাক্সেশন অলসো অ্যারাইজেস, বাট স্টিল কোম্পানি ইজ লাইবল টু পে ইটস ওন ট্যাক্স। সো এই জিনিসগুলো হচ্ছে আমাদের মাথায় রাখতে হবে, এবং বিকজ অফ দিস ইউনিক ফিচার্স অফ কোম্পানি টুডে উইল লার্ন সামথিং নিউ। হ্যাঁ, যে শেয়ার ক্যাপিটাল কি, এগুলো কিভাবে অ্যাকাউন্টিং করতে হয় সবকিছু। সো দেখেন ইকুইটি, হ্যাঁ, শেয়ার ক্যাপিটাল। আচ্ছা, শেয়ারগুলোকে হচ্ছে ব্রডলি ইফ উই থিঙ্ক অফ দিস আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে অর্ডিনারি শেয়ার, আর একটা ক্যাটাগরি হচ্ছে প্রেফারেন্স শেয়ার। হ্যাঁ, অর্ডিনারি শেয়ার বা এটার আরেকটা নাম হচ্ছে কমন শেয়ার, সাধারণ শেয়ার। হ্যাঁ, আর প্রেফারেন্স শেয়ার, এই দুইটার মধ্যে মূল পার্থক্য কি কেউ কি বলতে পারবেন? হোয়াটস দ্য ডিফারেন্স, মানে বেসিক অর দ্য মোস্ট স্ট্রাইকিং ডিফারেন্স বিটুইন দিস টু টাইপস অফ শেয়ার্স? স্যার, প্রেফারেন্স শেয়ার হচ্ছে নির্দিষ্ট হারে একটা ডিভিডেন্ড পাবে, আর যখন কোম্পানি লিকুইডেশন হবে তখন কমন শেয়ারের আগে হচ্ছে এদের মূলধনের টাকা ফেরত দেওয়া হবে স্যার। এক্সিলেন্ট, এখানে হচ্ছে দুইটা জায়গাতে সে প্রেফারেন্স পায়। প্রেফারেন্স মানে কি? অগ্রাধিকার। সে কার থেকে প্রেফারেন্স পায়? কম্পেয়ার টু অর্ডিনারি শেয়ার হোল্ডার্স। তাহলে যারা সাধারণ শেয়ার বা অর্ডিনারি শেয়ার হোল্ড করে তাদের থেকে তাদের প্রেফারেন্স, তাদের গুরুত্ব বা তাদের হচ্ছে অধিকার আগে। কোন দুইটা অধিকার আগে? একটা হচ্ছে মূলধন প্রত্যাবর্তন বা ক্যাপিটাল হচ্ছে রিডেমশন বা ক্যাপিটাল ফেরত পাওয়া। কখন? যখন কোনো কোম্পানি লিকুইডেশন হয়, হ্যাঁ, অথবা যে কোনো কারণে কখনো যদি সেটার ক্যাপিটাল মানে ওনার্সরা যে কন্ট্রিবিউট করে ক্যাপিটাল কোম্পানিতে, সেটা যদি ফেরত নিতে চায়, এই দুজনের মধ্যে আগে কে পাবে? যে হচ্ছে প্রেফার্ড শেয়ার হোল্ড করে সে পাবে। হ্যাঁ, সেকেন্ডলি আপনি ডিভিডেন্ড, যেটা হচ্ছে আপনার তাহলে মূলধন প্রত্যাবর্তন, দ্বিতীয়ত হচ্ছে লভ্যাংশ পাওয়ার ক্ষেত্রেও সে একটা প্রেফারেন্স পাবে। কার থেকে প্রেফারেন্স পাবে? অর্ডিনারি শেয়ার হোল্ডার। মানে এই দুজনের মধ্যে আগে কাকে দিতে হবে? আপনার প্রেফারেন্স শেয়ার হোল্ডারকে। ধরেন আপনার 10 টাকা প্রফিট হয়েছে, 10 টাকায় ডিভিডেন্ড দিতে হবে, তাহলে এই দুজনের মধ্যে যে কোনো একজন পায়, পুরাটা পাবে। ধরেন ইন দ্যাট কেস অনলি প্রেফারেড শেয়ার হোল্ডাররাই পাবে, বাকিরা কেউ কিছু পাবে না। হ্যাঁ, স্যার, এখানে জি স্যার বলেন প্লিজ। প্রেফারেন্স শেয়ার তো মানে বিভিন্ন ধরনের হইতে পারে, যেমন রাইট স্যার, আমরা কিউমুলেটিভ, আসতেছি এখানে। তারপরে নন কিউমুলেটিভ। জি। হ্যাঁ, জি। ওইটাই। হ্যাঁ স্যার, এটা আমরা আসবো। হ্যাঁ, তাহলে বেসিক পার্থক্যটা কি? বেসিক পার্থক্যটা হচ্ছে দ্য ওনার্স অফ প্রেফারেন্স শেয়ার্স, হ্যাঁ, অথবা হোল্ডার্স অফ প্রেফারেন্স শেয়ার্স অ্যাকচুয়ালি এনজয় প্রেফারেন্সেস ইন টার্মস অফ স্যার আরেকটা ক্যাপিটাল বিষয় তো রিডেমশন স্যার অ্যান্ড ডিভিডেন্ড। স্যার বলেন স্যার। স্যার বলতেছি স্যার অগ্রাধিকার শেয়ার যারা তারা কিন্তু ভোটাধিকার থাকে না, ওইটা বলছি। এক্স্যাক্টলি, এটাও আরেকটা ভেরি ইম্পর্টেন্ট ফিচার। তারা হচ্ছে ইউজুয়ালি নন ভোটিং মেম্বার্স, তাদের কোনো ভোটাধিকার থাকে না সাধারণত, কিন্তু অর্ডিনারি শেয়ার হোল্ডারদের থাকে। আচ্ছা, কেন থাকে? তাহলে এই দুজনের মধ্যে কে বেশি রিস্ক বিয়ার করতেছে বলেন তো? অর্ডিনারি শেয়ার স্যার। আচ্ছা, ওয়াই? কারণ হচ্ছে অর্ডিনারি শেয়ার, কারণ হচ্ছে ওরা মানে সবাইকে দিয়ে অবশিষ্ট যা থাকে ওইটাই ওরা নিয়ে থাকে। রাইট, হ্যাঁ, তাইলে তো হচ্ছে হি হ্যাজ এ রেসপন্সিবিলিটি টু এনশিওর দ্যাট এভরিওয়ান এলস ইজ গেটিং দেয়ার শেয়ার্স বা গেটিং দেয়ার বেনিফিটস। আফটার দ্যাট ইফ এনিথিং ইজ লেফট, দেন দে ক্যান অ্যাকচুয়ালি টেক দ্য
দ্যাট পার্ট। তাহলে এখানে দুইটার মধ্যে রিস্ক বেশি কোনটার? অর্ডিনারি শেয়ারের রিস্ক বেশি। তাহলে রিটার্নও বেশি হওয়ার কথা কোনটার? ফাইন্যান্সের নর্মাল থিওরি, কমন থিওরি আমরা জানি স্যার রেস্টিং রিটার্ন অর্ডিনারি শেয়ার। অর্ডিনারি শেয়ার। হ্যাঁ, তাহলে ওর রিটার্নটা কিন্তু লিমিটেড। লিমিটেড বলতে হচ্ছে ফিক্সড ফিক্সড 5%। একটা রেটের মাধ্যমে। রাইট, রাইট। ওর হচ্ছে তাহলে কি 5% বা 7% অর্ডিনারি প্রেফারেন্স শেয়ার, সরি প্রেফারেন্স শেয়ার, এভাবে হচ্ছে তারটার নামকরণ করা হয়ে থাকে। ধরেন 10% প্রেফারেন্স শেয়ার। এটার মানে হচ্ছে এরকম যে এই প্রেফারেন্স শেয়ার হোল্ডাররা হচ্ছে 10% করেই ডিভিডেন্ড পাবে। হ্যাঁ, যদিও আমরা এটাকে বলতেছি ডিভিডেন্ড, ইট লুকস লাইক কি 10% যখন ফিক্স হয়ে যায়, ইরেসপেক্টিভ অফ ওয়েদার ইউ আর মেকিং প্রফিট অর লস, তখন কিন্তু ইট অ্যাক্টস লাইক কি ডেটের কস্ট, ইন্টারেস্টের মতো হয়ে যায়। হ্যাঁ, ওয়ান দ্যাট কাইন্ড ইজ অফ ওয়াই, ইন্টারেস্ট স্যার। এক্স্যাক্টলি স্যার, এই জন্যই হচ্ছে এটার ট্রিটমেন্ট ইউজুয়ালি আমরা দেখব ডেট হিসেবে কাউন্ট করা হয় এখানে। আচ্ছা, এখানে আসবো আমরা পরে। এর আগে বলছিলাম যে পরের স্লাইডে দেখবো, আসলে দেখি নাই। সেটা কি ছিল? স্টক আর শেয়ার। হ্যাঁ, আগে বলেন তো, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন স্টক এন্ড শেয়ার? আই থিঙ্ক উই ডিসকাস দিস ইন দ্য লাস্ট ক্লাস অ্যাজ ওয়েল। স্যার শেয়ার হচ্ছে কোম্পানির ওনার, বাট স্টক হইলে কোম্পানি ওনার হবে বিষয়টা এমন না। সাম কাইন্ড অফ যাদের কোম্পানির কাছে কিছু বেনিফিটস আছে তারাই স্টক হোল্ডার। আই স্যার হ্যাভ আরেকটা নেভার হচ্ছে, হার্ড অফ এনিথিং লাইক দ্যাট স্যার। স্যার আমি আরেকটা হচ্ছে, স্যার বলবো স্যার, হ্যাঁ, শিওর শিওর, বলেন। এর মধ্যে ডিফারেন্স হচ্ছে, সাপোজ একটা শেয়ারের প্রাইস হচ্ছে 10 টাকা, এখন ওকে। 10 টাকা থেকে 7.5 টাকা পর্যন্ত কোম্পানি এটা অপটেন করছে, তো এটা হবে শেয়ার। আর যদি 10 টাকা পরিপূর্ণভাবে পেইড আপ হয়, তখন এটা স্টক নামে এটা বিবেচিত হবে, রাইট স্যার? I don't agree, sir. এটাও very peculiar response. I've never heard of anything like that. Anyone, can anyone recall what I told you in last class? শেয়ার আর স্টকের পার্থক্যের মধ্যে লাস্ট ক্লাস করছেন এমন কেউ আছেন এখানে? স্যার আপনি বলছিলেন স্যার, এটা আমার মনে পড়তেছে না। আচ্ছা, ফাইন, তাইলে শেয়ারের যাক। মনে পড়তেছে, কিন্তু স্টকের ব্যাখ্যাটা মনে পড়তেছে। আচ্ছা, থাক স্যার, আপনি মনে করতে পারছেন যে আমি বলছিলাম, দ্যাটস এনাফ। শেয়ার হচ্ছে স্যার ইকুয়াল পোর্শন। হ্যাঁ, ধরেন ইকুয়াল ইউনিটস। ধরেন যদি আমার 100 টাকা শেয়ার ক্যাপিটাল হয়, তাইলে আমি যদি 10 টাকা করে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল শেয়ার করি, আমার 10টা শেয়ারই 10 টাকা করে পার ভ্যালু হবে। আন্ডারস্টুড? স্টকের ক্ষেত্রে ইট ক্যান বি ডিফারেন্ট। একটা 10 টাকা হইতে পারে, একটা 15 টাকা হইতে পারে, একটা 20 টাকা হইতে পারে। তাহলে দ্য মেইন পার্থক্য হচ্ছে কি, যে শেয়ার হচ্ছে তাদের ইউনিফর্ম অথবা একটা সিঙ্গুলার পার ভ্যালু থাকে অ্যাক্রস অল দ্য ইউনিটস। কিন্তু স্টক হচ্ছে ইট ক্যান ভ্যারি ইন ভ্যালু বিটুইন অর অ্যাক্রস ইউনিটস। কোনোটা 10 টাকার ইউনিট হতে পারে, কোনোটা 20 টাকার হইতে পারে, এরকম ডিনোমিনেশনের শুধু শুধু পার্থক্য। হ্যাঁ, হ্যাঁ, স্টকের ডিনোমিনেশন গুলো ডিফারেন্ট হইতে পারে, শেয়ারের ডিনোমিনেশন গুলা সেম ক্লাসে সবসময় সমান হবে। কিন্তু আবার ধরেন শেয়ারেরও ক্যাটাগরি থাকতে পারে, ক্লাস থাকতে পারে। যেমন ক্লাস এ অর্ডিনারি শেয়ারটা আপনি 10 টাকা ফেস ভ্যালুতে ছাড়তে পারেন, সেগুলো সবগুলাই ক্লাসের 10 টাকাই হবে। 100টা থাকলে 100টাই 10 টাকা হবে। ক্লাস বি আবার হচ্ছে আপনার 20 টাকা ফেস ভ্যালু থাকতে পারে, সেখানে 100টা থাকলে 100টাই 20 টাকা হবে, এরকম। ক্লিয়ার স্যার? নাও ইউ টেল মি স্যার যে তাহলে স্যার হ্যাঁ, স্টক যে মানে এক একটা এক এক প্রাইস হয়, 15 টাকা 10 টাকা হয়তো, এটা রিজন মানে কি, রিজন কি হইতে পারে? এটা এটা রিজন হচ্ছে আপনার জাস্ট সিম্পলিসিটি। হ্যাঁ, দাঁড়ান আমি একটু একটা জিনিস কারেক্ট করে ফেলি এখানে। স্যার, জি। স্যার তাহলে শেয়ার ক্যাপিটালের মালিক যারা মানে ওনার জি, যারা, তারা যে মানে অ্যাডভান্টেজ বা সুবিধাগুলো ভোগ করবে, স্টক ক্যাপিটাল সেম করবে না? বা এতে কোনো ডিফারেন্স আছে কি? ধরেন ভোটিং না এতে পাওয়ার বা সে ডিভিডেন্ডের ক্ষেত্রে কোনো। না, ইউজুয়ালি কোনো ডিফারেন্স থাকে না। হাউএভার ইট ডিপেন্ডস অন কোম্পানি পলিসি। ইফ দে অ্যাসাইন, ফর এক্সাম্পল, শেয়ারের মধ্যেও কিন্তু ডিসক্রিমিনেটরি ট্রিটমেন্ট থাকতে পারে। একটু আগে বললাম না, ক্লাস এ ক্লাস বি, এরকম কিন্তু হইতেই পারে যে আপনার ক্লাস এ শেয়ারের ভোটিং পাওয়ার হচ্ছে ধরেন আহ, একরকম, ক্লাস বি এর আরেক রকম। যেমন অনেক সময় পড়ে না ডিরেক্টরস শেয়ার বা জি হচ্ছে স্যার। প্রত্যাবর্তন, প্রবর্তকদের শেয়ার। কোম্পানি ইনকর্পোরেট হওয়ার পরে হচ্ছে একদম ফার্স্টে যারা সাইন করে এমওইউ তে, তারাই হচ্ছে ডিরেক্টর শেয়ার হোল্ড করে। এগুলার ভোটিং রাইট কুড বি ডিফারেন্ট ফ্রম অর্ডিনারি শেয়ার্স। হ্যাঁ, আবার এগুলার পার্টিসিপেশন টু ডিভিডেন্ড কুড বি ডিফারেন্ট ফ্রম অর্ডিনারি শেয়ার। অর্ডিনারি শেয়ার হোল্ডারদেরকে ডিভিডেন্ড দেওয়ার পরে যদি আরো কিছু অবশিষ্ট থাকে, দেন ডিরেক্টর শেয়ার হোল্ডাররা পাইতে পারে। সিমিলারলি স্টকের ট্রিটমেন্টও ক্যান বি ডিফারেন্ট, হাউএভার ইট ডিপেন্ডস অন হাউ দ্য কোম্পানি ইজ
রাইটিং দ্য টার্মস, হ্যাঁ, এগ্রিমেন্ট, অথবা প্রত্যেকটা শেয়ারের জন্য তো আপনার শেয়ার এগ্রিমেন্ট থাকবে, ডকুমেন্ট থাকবে, হ্যাঁ, লিগালি যেগুলো হচ্ছে আপনার এনফোর্সেবল, সেগুলোর মধ্যে কিভাবে জিনিসটা লেখা আছে, ইট ডিপেন্ডস অন দ্য স্পেসিফিক সার্কামস্টেন্সেস অফ দ্য কন্ট্রাক্টস। ইউজুয়ালি we will think যে the only and the most conspicuous difference is ডিনোমিনেশনের ভ্যালু, এটাই ডিফারেন্স। বাকি সবকিছু উই ক্যান অ্যাসিউম টু বি সিমিলার, আনলেস টোল্ড আদারওয়াইজ, যদি কিছু না বলা থাকে। ইউজুয়ালি উইল নট স্যার বি টেস্টেড উইথ স্টক ইন দ্য এক্সাম, শেয়ার বললেই হবে আর কি, শেয়ারই বলবে। বলেন স্যার। স্যার ওই শেয়ারে যদি কোনো ক্রয় করার ফলে একটা সার্টিফিকেট দেওয়া হয়, হ্যাঁ, স্টকের ক্রয় করলে যদি কোনো সার্টিফিকেট দেওয়া হয় বা লিখিত কোনো ডকুমেন্ট দেওয়া হয়? হ্যাঁ, স্টকেরও সেম থাকবে। আদার মানে উইদাউট এনি লিখিত ডকুমেন্ট আপনি হাউ ক্যান ইউ অ্যাকচুয়ালি প্রুভ ইউর ওনারশিপ? অবশ্যই সেটা থাকবে, কিন্তু আই ফরগট, আমরা ইন্টারমিডিয়েট বা এইচএসসির সময় পড়ছিলাম স্টকের সার্টিফিকেটটারে মনে একটা ডিফারেন্ট নামে কল করা হয়। শেয়ারটা যেমন শেয়ার সার্টিফিকেট, স্টকের শেয়ার সার্টিফিকেটটারে, হ্যাঁ হ্যাঁ, শেয়ার ওয়ারেন্ট নামে একটা ছিল। ওয়ারেন্ট, রাইট রাইট রাইট, শেয়ার ওয়ারেন্ট ইস্যু করা হয় ওটার এগেনস্টে। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ স্যার। ওটার এগেনস্টে হচ্ছে শেয়ার ওয়ারেন্ট ইস্যু করা হয়, রাইট। আচ্ছা স্যার, এখন আমার একটু কেউ বলতে পারবেন হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন প্রাইভেট লিমিটেড কোম্পানি অ্যান্ড পাবলিক লিমিটেড কোম্পানি, অ্যান্ড কোনটা পিএলসি কোনটা লিমিটেড? স্যার, যার ওনারশিপ হচ্ছে মিনিমাম টু ম্যাক্সিমাম 50, মানে শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ, দ্যাটস এ প্রাইভেট কোম্পানি। আর যার হচ্ছে মিনিমাম 7, ম্যাক্সিমাম শেয়ার হোল্ডার দ্বারা সীমিত এবং শেয়ার মূলধনের জন্য বাইরে আহ্বান জানাতে পারে ক্রেতাদের নিকট, তারা হচ্ছে লিস্টেড কোম্পানি বা পিএলসি। পারফেক্ট, পারফেক্ট স্যার। স্যার তাহলে দায়ের ভিত্তিতে বলা যেতে পারে স্যার। জি স্যার। স্যার দায়ের ভিত্তিতে স্যার, যার দায় সীমিত স্যার, লিমিটেড কোম্পানির দায় সীমিত আর পাবলিক লিমিটেড কোম্পানির দায় অসীম থাকে স্যার। না না স্যার, এরকম না, ওইটা স্যার আর আরেকটা জিনিস। অসীম দায় কোম্পানি একটা কথা স্যার, আরেকটা জিনিস, প্রাইভেট লিমিটেড তো ওইটাই আমাদের কিন্তু লিমিটেড শেয়ার কোম্পানি লিমিটেড স্যার লায়াবিলিটি অসীম দায় কোম্পানি। থাকে না স্যার সচরাচর। অসীম দায় কোম্পানি ইউজুয়ালি আমরা দেখি না। হ্যাঁ, লিমিটেড কোম্পানিতে জি স্যার। লিমিটেড কোম্পানি হচ্ছে দুই রকম, একটা হচ্ছে প্রাইভেট, একটা হচ্ছে পাবলিক। পাবলিকের হচ্ছে আপনার কি মিনিমাম মেম্বার্স হবে 7, ম্যাক্সিমাম হবে লিমিটেড বাই দ্য নাম্বার অফ শেয়ারস, বা শেয়ার হোল্ডার যতজন ততজন। অবাধে শেয়ার হস্তান্তর কিন্তু করতে পারে প্রাইভেট, লিস্টেড কোম্পানি। স্যার লিস্টেড কিন্তু আরেকটা, আমরা কিন্তু এখনো লিস্টিং এর ডিসকাশনে যাই নাই, আমরা শুধু প্রাইভেট ভার্সেস পাবলিকের কথা বলতেছি। প্রাইভেট মানে হচ্ছে মিনিমাম আপনার শেয়ার হোল্ডিং 2 জন হবে, ম্যাক্সিমাম 50 জন হবে, কোম্পানি এক বাংলাদেশ সঙ্গে, হ্যাঁ। অ্যাকচুয়ালি কোম্পানি এক না, সম্ভবত এটা আপনার অংশীদারি অ্যাক্ট 1932-এ ওইখানে এই নাম্বারটা দেওয়া আছে। কোম্পানি একটা বোধহয় 250টা নাই, কোম্পানি একটা বোধহয় লিমিটেড পাবলিকেরটা আছে 7 থেকে, আপনার নাম্বার অফ শেয়ার দ্বারা লিমিটেড। স্যার এটা কোম্পানি আইন আছে স্যার, ওই স্যার কোম্পানি আইনে আছে না? অংশীদারির ক্ষেত্রে। জি স্যার, অংশীদারের ক্ষেত্রে স্যার, অংশীদারের যে ওই ব্যাংকিং ক্ষেত্রে 2 থেকে 10, আর হচ্ছে 10, সাধারণ রাইট হলে রাইট, 2 থেকে 10, রাইট। আর সাধারণ কোম্পানি একটা। অংশীদারি হচ্ছে 20 নাকি? জি স্যার, জি স্যার, 20, দুই রাইট থেকে রাইট রাইট, দশ আর থ্যাংক ইউ, থ্যাংক ইউ 2 থেকে 20। ফর কারেক্টিং মি স্যার। আচ্ছা, তাহলে এখানে আমরা কিন্তু লিস্টেড কোম্পানিতে এখনো ডিসকাশন যাই নাই, ওইটা আরেকটা জিনিস। তাহলে প্রথমে আমরা এখানে কোনটা প্রাইভেট আর কোনটা পাবলিক, লিমিটেড আর পিএলসির মধ্যে? পিএলসি হচ্ছে স্যার লিস্টেড কোম্পানি, আর না এলটিডি। না 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 স্যার, লিস্টেড না, আমরা স্টিল লিস্টিং নিয়ে কথাই বলি নাই। ও, এটা নট পাবলিক নেসেসারি, কোম্পানি স্যার, পিএলসি হ্যাঁ, পাবলিক কোম্পানি। আচ্ছা হ্যাঁ। আর লিমিটেড হচ্ছে আপনার প্রাইভেট কোম্পানি। নেসলে বাংলাদেশ পিএলসি এটা একটা পাবলিক কোম্পানি, পাবলিক লিমিটেড, হাউএভার দিস ইজ নট লিস্টেড। লিস্টিং ইজ এট দ্য অপশন অফ দ্য কোম্পানি। একটা প্রাইভেট কোম্পানি হ্যাজ নো অপশন টু লিস্ট ইটসেলফ ইন দ্য স্টক মার্কেট বা শেয়ার মার্কেট। প্রাইভেট হইলে মানে যেগুলো লিমিটেড কোম্পানি, সেটা কোনো পাবলিক হওয়ার মানে বা লিস্টিং এ যাওয়ার কোনো সুযোগই নাই। ইফ ইউ ওয়ান্ট টু লিস্ট ইউর কোম্পানি ইন দ্য স্টক এক্সচেঞ্জ, then you have to convert your private company into a public company first. Public company can be listed অথবা non listed. For example, Nestle is not listed, কিন্তু এটা স্টিল একটা পাবলিক লিমিটেড কোম্পানি। এখানে মিনিমাম শেয়ার হোল্ডার হচ্ছে মোর দ্যান 7। অন দ্য আদার হ্যান্ড, ধরেন লিমিটেড কোম্পানির কি এক্সাম্পল দিতে পারে, আই ডোন্ট নো, অনেকগুলো লিমিটেড কোম্পানি এলটিডি থাকতে পারে, হ্যাঁ। তাহলে রাইট নাও বাংলাদেশে যতগুলো কোম্পানির সাথে পিএলসি দেখবেন, ইউ নো ফর শিওর দিজ আর পাবলিক লিমিটেড কোম্পানি, নট নেসেসারিলি দে আর লিস্টেড। সাম অফ দেম may be listed in the stock exchange, but not all of them. This is at their option whether to go for listing or not. Clear, sir? স্যার একটা প্রশ্ন হ্যাঁ। ছিল স্যার। জি স্যার, বলেন। স্যার
নর্মালি স্যার আমরা জানি স্যার লিস্টেড কোম্পানি যেগুলো এর নাম শেষে পিএলসি থাকে, সোনালী কারণ ব্যাংকের শেষে তো স্যার পিএলসি আছে, ওইটা তো স্যার শেয়ার বাজারে লিস্টেড না, কারণে স্যার বলতে। স্যার একটু মিউট করেন, কেউ একজন কথা বলতেছেন। হ্যাঁ, সরি স্যার, আমি বুঝি নাই। নর্মালি আমরা জানি যে পিএলসি মানে লিস্টেড কোম্পানি। না না, দিস ইজ নট ট্রু। আমরা যদি নর্মালি এটা জানি তাহলে আমাদের জানা ভুল। আমি মাত্র একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিলাম না। ফর এক্সাম্পল, নেসলে বাংলাদেশ, ইটস কল্ড পিএলসি, নেসলে বাংলাদেশ পিএলসি। ইটস নট এ লিস্টেড কোম্পানি। এই পিএলসি স্ট্যান্ডস ফর ইটস লিমিটেড, পাবলিক লিমিটেড স্ট্যাটাস। এটা যে পাবলিক কোম্পানি সেটা। হাউএভার ইট হ্যাজ ভলান্টারিলি চোজেন নট টু গো ফর লিস্টিং। তাহলে লিস্টেড হইলে পিএলসি হবে, প্লিজ ডোন্ট থিঙ্ক লাইক দ্যাট। হ্যাঁ, some of the PLCs may be listed, but majority of them are not currently. আচ্ছা Understood, sir? তাহলে স্যার লিস্টেড হলে কিভাবে বুঝবো স্যার? লিস্টেড হলে আপনি বুঝবেন যে আপনার স্টক মার্কেটে সেটার নাম আছে, সেটার আইজিন নাম্বার আছে, ওই স্টকটার ইন্টারন্যাশনাল সিকিউরিটি আইডেন্টিফিকেশন নাম্বার, আইএসআইএন নাম্বার থাকে। হ্যাঁ, প্লাস হচ্ছে আপনি শেয়ার মার্কেটে, আপনি যদি স্টক এক্সচেঞ্জে যান, ওইখানে লিস্ট আছে যে কোন কোন ইন্ডাস্ট্রিতে বা কোন কোন সেক্টরে কোন কোন কোম্পানি লিস্টেড কোম্পানি, সেটা দেখে বুঝবেন। আর যদি আপনি পাবলিক ওইটার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টেও যান, তাইলে নোট নাম্বার 1-এ ইউজুয়ালি, হ্যাঁ, এন্টিটি ডেসক্রিপশন যেখানে থাকে একদম ফার্স্টে, ওইখানেই বলা থাকে যে কোম্পানিটা লিস্টেড নাকি লিস্টেড না। আরেকটা ওয়ে হচ্ছে, আপনি যদি এর ফাইন্যান্সিয়াল মানে সার্চ করতে চান অনলাইনে, আপনি লিস্টেড হইলে খুঁজে পাবেন, কারণ এটা হচ্ছে পাবলিকলি অ্যাভেলেবল ডকুমেন্ট। আপনি যদি সেটা পাবলিক হয় বাট নট লিস্টেড, ইউ মে নট গেট দ্যাট। হ্যাঁ, আপনি এটা নাও খুঁজে পাইতে পারেন। ফর এক্সাম্পল, নেসলে বাংলাদেশের কোনো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আপনি অনলাইনে সার্চ করে পাবেন না, বিকজ উই ডু নট হ্যাভ এনি obligation to publicly disclose this. বুঝছেন? তাহলে ইউ হ্যাভ টু সার্চ ইন দ্য লিস্ট অফ দ্য স্টক এক্সচেঞ্জ। ওইখানে আপনার বিভিন্ন ইন্ডেক্স আছে। হ্যাঁ, DSEX 30 আছে, DCX আছে, ইসলামী এগুলো আছে, ইন্ডেক্স গুলো আছে। ওইখানে ইউ হ্যাভ টু সার্চ whether this company is listed, হ্যাঁ, or not. আচ্ছা, নাও বলেন তো, মার্কেট ক্যাপিটালাইজেশন আর ইকুইটির মধ্যে পার্থক্য কি? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন মার্কেট ক্যাপ, বা মার্কেট ক্যাপটা কি? ক্যাপিটাল এক্সপেন্ডিচার স্যার। না স্যার, রং। মার্কেট ক্যাপ বলছি, এটা হচ্ছে মার্কেট ক্যাপিটালাইজেশন। আর ইকুইটি, এই দুটা পার্থক্য কি কেউ বলতে পারবেন? We don't have recording ইকুইটি here. তো স্যার যে ওনারা যেটা আপনার টাকা ইনভেস্ট করে, হুম ফার্স্টলি যে ইনভেস্ট হুম। করে, এটাকে বলে ইকুইটি। ওকে, তাহলে মার্কেট ক্যাপ এটা কি ইকুইটি না? মার্কেট। স্যার 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 আমি একটু বলবো স্যার, জি শিওর জি, না। অবশ্যই। তার বিষয়টা হচ্ছে স্যার, মনে করেন আমার মূলধন আছে স্যার 1 কোটি টাকা। 1 কোটির মধ্যে আমি যদি ওনার মানে মালিকদের থেকে শেয়ার বিক্রি করে নিলাম 50 লক্ষ টাকা, আর আদার্স অন্যান্য জায়গা থেকে অর্থায়ন করলাম 50 লাখ। এই অন্যান্য জায়গা থেকে যে 50 লক্ষ টাকা অর্থায়ন করছে, ওইটাই কি স্যার বুঝেছে? না না স্যার, অন্যান্য জায়গা থেকে স্যার আপনি যেমনি নেন, যদি আপনি ঋণ না নেন, সেটাও তো আপনার ইকুইটি। এটার মেইন পার্থক্যটা আমি বলে দিই, সিন্স উই ডু নট হ্যাভ মাচ মোট টাইম, এবং বাজার মূল্য চ্যাপ্টারটা না বড়। স্যার এটা। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি স্যার, এটা হচ্ছে অনলি, এই মার্কেট ক্যাপিটালাইজেশনটা পাবেন টু অনলি দোজ কোম্পানিজ হুইচ আর লিস্টেড ইন দ্য স্টক এক্সচেঞ্জ। স্টক এক্সচেঞ্জে বলে যে আমরা যে শেয়ারের দাম বাড়তেছে কমতেছে, মানে কি? মানে ধরেন, ইকুইটি, ইকুইটি অথবা ওনার্স ইকুইটি বা ক্যাপিটাল হচ্ছে হোয়াট উই সি ইন দ্য ব্যালেন্স শিট। ব্যালেন্স শিটে আমরা ওনার্স ইকুইটি আন্ডারে যে শেয়ার ক্যাপিটাল দেখি, দ্যাট ইজ ইকুইটি। সেটা ইউজুয়ালি হচ্ছে আপনার বুক ভ্যালু। হ্যাঁ, কিন্তু নট নেসেসারি যে আপনার বুক ভ্যালুতেই আপনার ট্রেডেড হইতে হবে স্টক এক্সচেঞ্জে। আপনার বুক ভ্যালু হতে পারে একটা শেয়ারের 10 টাকা। হ্যাঁ, ফেস ভ্যালু বা বুক ভ্যালু 10 টাকা হতে পারে, কিন্তু ওই এক একটা শেয়ারস আপনার হচ্ছে শেয়ার মার্কেটে বা স্টক মার্কেটে বিক্রি হইতেছে 500 টাকা বা 1000 টাকা। তাইলে ধরেন আপনার 10টা শেয়ার আছে, 10 টাকা করে বুক ভ্যালু, আপনার 100 টাকা ক্যাপিটাল, সেটা হচ্ছে অ্যাকাউন্টিং ইকুইটি বা আপনার বুক ভ্যালুতে ক্যাপিটাল। কিন্তু আপনার মার্কেট ক্যাপিটাল, হ্যাঁ, সেটা হইতে পারে 500 টাকা করে আপনার হয়ে যেতে পারে এক একটা শেয়ারের দাম। তাহলে সেক্ষেত্রে 10টা শেয়ারের দাম 500 টাকা করে হলে আপনার মার্কেট ক্যাপিটালাইজেশন হয়ে যাবে 5,000 টাকা। তাহলে মার্কেট ক্যাপিটালাইজেশন হচ্ছে আপনার মার্কেট ভ্যালু অফ ইউর শেয়ার। এবং মার্কেট ভ্যালু কার জন্য জানা পসিবল? তার জন্য জানা পসিবল যে হচ্ছে লিস্টেড ইন দ্য স্টক এক্সচেঞ্জ বা সিকিউরিটি এক্সচেঞ্জ। হ্যাঁ, ফর এক্সাম্পল হচ্ছে আপনার মোস্ট অফ দ্য কোম্পানিজ, গুড কোম্পানিজ, তাদের বুক ভ্যালু থেকে অনেক অনেক বেশি হচ্ছে তাদের মার্কেট ক্যাপিটালাইজেশন, মানে তাদের মার্কেট ভ্যালু অফ ইকুইটি। তাহলে মার্কেট ভ্যালু যে আপনার এত হাই, এটার ইম্প্যাক্ট তো আমরা দেখি না ব্যালেন্স শিটে ইকুইটির মধ্যে। আপনার তো মার্কেট ভ্যালু 100 টাকা হলেও যা, আপনার 2 টাকা হলেও যা, সবই আপনি সবসময় 10 টাকাতেই ক্যাপিটাল রেকর্ড করেন। তাহলে এটার ইম্প্যাক্ট কি, এটা দরকারটা কি?
বা এই জিনিসটা তাহলে আমার কেমনে ভ্যালু ইন্ডিকেট করে? তো এটা ব্র্যান্ড স্যার, ভ্যালু, এটা কি ইকুইটি, আমরা ম্যাটার। শেয়ার প্রিমিয়ামে ট্রিটমেন্ট করি? না না স্যার, এটা কিন্তু আসবে না। শেয়ার প্রিমিয়াম হচ্ছে জাস্ট ইনিশিয়ালি কখনো আপনার শেয়ার ছাড়ার ক্ষেত্রে আপনার কি বলে এটা, ফেস ভ্যালুর থেকে বেশি অতিরিক্ত যেই টাকাটা নেন সেটা হচ্ছে প্রিমিয়াম। আর শেয়ার প্রিমিয়ামের থেকেও আরো বেশি দামে যদি মার্কেটে আপনার স্টকটা ট্রেডেড হয়, যেই টাকাতে বাজারে চলতেছে বিক্রি হচ্ছে সেটাই আপনার মার্কেট ক্যাপিটালাইজেশন। হ্যাঁ, তাহলে মার্কেট ক্যাপিটালাইজেশন আসলে কেন ইম্পর্টেন্ট? ইট ইন্ডিকেটস দ্য পাবলিক পারসেপশন, হ্যাঁ, অ্যাবাউট দ্য ফিউচার অফ দ্য কোম্পানি। যার মার্কেট ক্যাপ যত ভালো, ইট মিনস অথবা ইট ইন্ডিকেটস যে মার্কেটের মানুষ বা শেয়ার হোল্ডার ইন জেনারেল বিলিভস এই কোম্পানিটা সামনে ভালো করবে। এটা হচ্ছে ফাইন্যান্সিয়াল একটা মেজার। এটা ইন্ডিকেটস দ্য ফিউচার আর্নিং পটেনশিয়াল অফ দ্য কোম্পানি। হ্যাঁ, ফিউচার ভ্যালুয়েশনের একটা প্রক্সি বলা যেতে পারে। তাহলে তো মার্কেট এক্ষেত্রে কি ক্যাপ ইভেন ব্র্যান্ড দো ইটস আ ভ্যালু, ভেরি, না, ব্র্যান্ড ভ্যালু ইজ আ ডিফারেন্ট থিং। ওটা হচ্ছে আপনার ইনট্যাঞ্জিবল অ্যাসেট। ব্র্যান্ড ভ্যালু, মার্কেট ক্যাপের উপর কি ইম্প্যাক্ট ফেলে ব্র্যান্ড ভ্যালুটা? হ্যাঁ ডেফিনেটলি ফেলে। আপনার ভালো মার্কেট ক্যাপের উপর অনেক কিছু ইম্প্যাক্ট ফেলে। আপনারা ফাইন্যান্স কোর্স আছে না, ওইখানে মনে হয় আপনারা পড়তেছেন যে স্টক মার্কেট এফিসিয়েন্সি তিনটা লেভেলে আছে। হ্যাঁ, এফিশিয়েন্ট, সেমি এফিশিয়েন্ট, ইনএফিশিয়েন্ট। ধরেন যেখানে এফিশিয়েন্ট মার্কেট আছে, যদিও এটা থিওরিটিক্যালি পসিবল, প্র্যাকটিক্যালি না, সেক্ষেত্রে যে কোনো ইনফরমেশন রিলেটেড টু ইয়োর কোম্পানি ইজ বাউন্ড টু ইম্প্যাক্ট ইয়োর স্টক প্রাইস। তাহলে অবশ্যই ব্র্যান্ড ভ্যালু ইজ এ ভেরি ইম্পর্টেন্ট প্যারামিটার, যেটা হচ্ছে আপনার মার্কেট ক্যাপকে ইম্প্যাক্ট করে। কোনো কারণে যদি ব্র্যান্ড ভ্যালু কমে যায়, মার্কেট ক্যাপিটালাইজেশন ফল করে। ধরেন আপনার কি হয়েছে, ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ লাগছে, আর ওদিক দিয়ে অস্ত্রের বাজার, ধরেন আপনার ইউ- আহ, কি ফ্রান্সের হচ্ছে আপনার যারা এমুনেশন বিজনেস করে তাদের শেয়ার পড়ে গেছে। ওয়াই? বিকজ পাকিস্তান হচ্ছে যে ফাইটারটা দিয়ে আপনার এই যে রাফায়েল, মনে হয় না, রাফায়েল রে ইয়া করছে, ডিস্ট্রয় করছে ইন্ডিয়ার, সে রাফেল ইজ মেড ইন ফ্রান্স। তাইলে মানুষের কাছে, ফিউচার পটেনশিয়াল ইনভেস্টর বা বায়ারের কাছে একটা মেসেজ গেছে যে রাফেল ইজ নো লঙ্গার দ্য বেস্ট ওয়ান। হ্যাঁ, রেদার চায়নারটা হচ্ছে ভালো। তাইলে মানুষ চিন্তা করছে কি যে তাইলে রাফেল আমি আর ইনভেস্ট করে লাভ নাই। ওইখান থেকে তারা সেল করে দিছে শেয়ার। শেয়ার যখন সেল করে দিছে তখন কি হয়েছে, সাপ্লাই বেড়ে গেছে ডিমান্ডের থেকে। কোনো কিছু ডিমান্ডের তুলনায় সাপ্লাই বেশি থাকলে কি প্রাইস ফল করে, প্রাইস ফল করে মানে মার্কেট ক্যাপ পড়ে গেছে। অন দ্য আদার হ্যান্ড, দ্য অপোজিট হ্যাপেন টু চাইনিজ এয়ারক্রাফট মেকার্স, তাদের শেয়ার ভ্যালু বাড়ছে। এনিওয়ে স্যার, দিজ আর ভেরি প্র্যাকটিক্যাল ডিসকাশনস, নট নেসেসারি ফর আওয়ার এক্সামস অর ইয়া, আমরা জাস্ট এটা ডিসকাস করলাম বিকজ বইয়ে একটা লাইন ছিল। হ্যাঁ, যে ইভেন দো মার্কেট ক্যাপিটালাইজেশন ক্যান বিয়ার সিগনিফিকেন্স, বিশাল জিনিস হতে পারে, ইন অ্যাকাউন্টিং বা ইন আওয়ার ব্যালেন্স শিট ইট হ্যাজ জিরো ইম্প্যাক্ট। উই ডু নট অ্যাকাউন্ট ফর মার্কেট ক্যাপিটালাইজেশন। ওকে স্যার, মুভিং অ্যাহেড। এখন অর্ডিনারি শেয়ারগুলার অনেকগুলা হচ্ছে আপনার টাইপ আছে। অর্ডিনারি শেয়ারের মধ্যে সবচেয়ে বড় যে, মানে মানে দেখেন কিভাবে কোম্পানি যখন আপনার আহ, কোন একটা কোম্পানি যখন আপনার ইয়া হয়, রেজিস্ট্রেশন হয়, তখন তার একটা অথরাইজড শেয়ার ক্যাপিটাল, যেটাকে বাংলায় বলে অনুমোদিত ক্যাপিটাল, নিয়ে তারা কোম্পানি গঠন করে। ধরেন আপনার অথরাইজড ক্যাপিটাল, এটা হচ্ছে লার্জেস্ট পাই, মানে সবচেয়ে বড় অ্যামাউন্ট। এর বেশি ইউ ক্যান নেভার গো ফর রেইজিং ক্যাপিটাল। যদি যাইতে চান তাহলে এটা আপনার চেঞ্জ করতে হবে। ধরেন আপনার অথরাইজড শেয়ার ক্যাপিটাল হচ্ছে 100। আপনি 100টা শেয়ার, প্রত্যেকটা 1 টাকা মূল্যের, ফেস ভ্যালু 1 টাকা বা পার ভ্যালু 1 টাকা, সেটা নিয়ে আপনি কোম্পানি অথরাইজ করলেন, মানে কোম্পানি রেজিস্ট্রেশন করলেন। তাইলে এই কোম্পানি সারা জীবনে, লাইফ টাইমে ম্যাক্সিমাম 100টা শেয়ারই ইস্যু করতে পারবে মানুষের কাছে। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার অফ শেয়ার দ্যাট ক্যান বি ইস্যুড বাই এ কোম্পানি, সেটা হচ্ছে অথরাইজড। কোনো কোম্পানি ইউজুয়ালি ফুললি ইউটিলাইজ করে না অথরাইজটা। তার থেকে কিছু কম শেয়ার সে বাজারে মানুষকে কেনার জন্য আহ্বান জানায়, সেটাকে আমরা বলি ইস্যুড ক্যাপিটাল। তাহলে 100টা যদি আপনার অথরাইজ ক্যাপিটাল হয়, ইস্যুড ক্যাপিটাল 80টা হইতে পারে, মানে আরো কম, 70টা হইতে পারে, 60টা হইতে পারে। বাট ইট ক্যান নেভার বি মোর দেন 100। অ্যাট ম্যাক্স 100 হইতে পারে। ইউজুয়ালি কেউ পুরোটাই ইস্যু করে না, হ্যাঁ, রেখে দেয় কিছু বাফার ভবিষ্যতের জন্য। তাহলে আপনার অথরাইজ ক্যাপিটাল ধরেন 100টা 1 টাকা মূল্যের শেয়ার, ইস্যুড ক্যাপিটাল কুড বি 80টা 1 টাকার শেয়ার। এটা হচ্ছে কি, উই আর ইনভাইটিং পিপল টু সাবস্ক্রাইব। হ্যাঁ, 80টা শেয়ার। তাহলে দিস ইজ নট গ্যারান্টিড যে আমরা 80টা শেয়ার বিক্রি করার জন্য আহ্বান করলে যে 80টা মানুষ কিনবে। ফর ভালো কোম্পানি যেগুলো রেপুটেশন আছে, অ্যাজ ইউ মেনশন, সেখানে মানুষ 80টা না 100 জন অ্যাপ্লাই করবে, তখন আমরা প্রপোর্শনেটলি দিব, লটারি করে দিতে পারি, প্রপোর্শনেটলি দিতে পারি ইচ্ছা। হ্যাঁ, কিন্তু নর্মালি ধরেন
আমরা ধরেন 80টা যদি ইস্যু করি, মানে মানুষকে বিক্রির জন্য আহ্বান জানাই, এরকম হইতেও পারে যে আমার কাছে আসলো সাবস্ক্রিপশন হচ্ছে বা অ্যাপ্লিকেশন আসলো 70টা। সেক্ষেত্রে আমি বলবো 70 হচ্ছে আমার সাবস্ক্রাইবড ক্যাপিটাল, মানে 70 জন হচ্ছে কেনার জন্য ইন্টেনশন প্রকাশ করছে, হুম, সাবস্ক্রাইব করছে বা কিনতেছে। এখন এই 70 জনের কাছ থেকে আমি 1 টাকা করে ফেস ভ্যালু, ধরেন কোনো ডিসকাউন্টও নাই প্রিমিয়ামও নাই, 1 টাকা করে আমি বেচবো। এই 70 জনের মধ্যে ধরেন আমি ইনস্টলমেন্টের বেসিসে টাকা নিতে পারি। প্রথমে বলতে পারি যে ঠিক আছে, প্রত্যেকে 1 টাকা করে, তো প্রথমে আপনারা 30 পয়সা দেন, প্রথম তলব, এটাকে বলে কল, ফার্স্ট কল। তারপর 3 মাস পরে আবার বলবো যে ঠিক আছে, এবার সেকেন্ড কলে আরো 30 পয়সা দেন, 60 পয়সা। থার্ড কলে বলবো আর বাকি রিমেনিং 40 পয়সা দেন। তাহলে এটা হচ্ছে স্টেজে স্টেজে টাকা তোলা। যারা সাবস্ক্রাইব করছে তাদের কাছ থেকে স্টেজে স্টেজে টাকা তুললে যে কোনো পয়েন্ট ইন টাইমে আপনি যেই পরিমাণ টাকা কল করছেন বা টাকা তুলছেন সেটাকে বলে কলড আপ শেয়ার ক্যাপিটাল। ফাইনালি আপনি কল করছেন 30 পয়সার, হ্যাঁ, নট স্যার নেসেসারি একটা যে সবাই। স্যার এখানে কোশ্চেন ছিল যে যে যারা আপনার সাবস্ক্রাইব করছে তারা যদি পরবর্তী না নেয় তখন কি করা যায় এটা? যারা সাবস্ক্রাইব যেমন করছে, আমি একজন পটেনশিয়াল ইনভেস্টর, আমি অ্যাপ্লিকেশন করলাম, মানে সাবস্ক্রাইব করলাম, পরবর্তীতে আমি এটা নিলাম না, তখন কি এটা কোনো কিছু আছে? আচ্ছা এটা কিছু হবে না কেন? কারণ এটা তো আপনি কোথাও অ্যাকাউন্টিংই করেন নাই। সাবস্ক্রাইবড ক্যাপিটাল তো আসেই নাই আপনার ব্যালেন্স শিটে। আমরা এখনো ব্যালেন্স শিটে যাই নাই, ব্যালেন্স শিটে হচ্ছে লাস্টে পেইড আপ শেয়ার ক্যাপিটাল। যে করে নাই সে করে নাই, আরেকজন করবে। অল্টারনেটিভ ধরেন ওই শেয়ারটা আপনি আরেকজন অ্যালোকেট করে দিবেন। আর যদি সেও নাই করতে পারে, ধরেন আরেকজনও নাই, তাহলে তো আপনি পেইড আপ ক্যাপিটালই কম হইলো। আপনি কল করছেন যতটুক, ধরেন আপনি 3টা ইনস্টলমেন্টে কল করতেছেন, প্রথম কলে 50% টাকা চাইছেন, 40% পাইছেন, সেইটা হচ্ছে পেইড আপ ক্যাপিটাল। অনলি এই যে ছোট সার্কেলটা, দিস ইজ হোয়াট উই রিপোর্ট ইন দ্য ব্যালেন্স শিট। তাহলে ওইখানে কে নিল না নিল ডাজন্ট ম্যাটার, আলটিমেটলি উই আর রিপোর্টিং দিস মাচ, যে হোয়াট ইজ পেইড আপ শেয়ার ক্যাপিটাল, যে আমরা কতটুক হচ্ছে পাইছি। হাউএভার ধরেন এমন হয়েছে যে আপনি কল করছেন, হ্যাঁ, এর মধ্যে পে করছে কিছু মানুষ পার্শিয়ালি, বাকিটা হচ্ছে সে এখনো পে করে নাই, তাহলে সেটা আপনার জন্য রিসিভেবল থাকবে, আদার রিসিভেবল, হ্যাঁ। কল ইন এরিয়ার্স মনে হয় স্যার। কল ইন এরিয়ার্স বলতে পারেন, আদার রিসিভেবল বলতে পারেন, হ্যাঁ। তাহলে আন্ডারস্টুড স্যার, আমরা হচ্ছে এই অ্যামাউন্টটাই হচ্ছে রিপোর্ট করবো ইন দ্য ব্যালেন্স শিট আন্ডার ইকুইটি পেইড আপ শেয়ার ক্যাপিটাল। তাহলে দেখেন কত রকম থাকে, অনুমোদিত, ইস্যুকৃত, এটা কি বলে, সাবস্ক্রাইবড, এটা হচ্ছে আপনার কলড আপ, আর লাস্ট হচ্ছে পেইড আপ। আমরা যখন ইন্টারমিডিয়েট ম্যাথ করতাম আরেকটা ক্যাটাগরি থাকতো এইটার পরে, সেটা হচ্ছে বন্টনকৃত, অ্যালোটেড শেয়ার, হ্যাঁ। ধরেন আপনার যারা পে করছে সবাই আপনার শেয়ার এখনো বন্টন করেন নাই, যাদেরকে বন্টন করছেন সেটা লেখা হইতো, বাট দ্যাট ইজ নট নো লঙ্গার রিলেভেন্ট, সেটা আমরা বাদ দিই। তাহলে দেখেন সবচেয়ে বড় সার্কেল কি অথরাইজড, তারপর থেকে প্রত্যেকটা লেভেলেই আপনি আস্তে আস্তে ছোট হয়ে আসে, নট নেসেসারি ছোট হইতে হবে, ম্যাক্সিমাম ওই সার্কেলটা সমান হইতে পারে, বাট ক্যানট বি বিগার। তাহলে ক্লিয়ার স্যার, আমরা এখানে কোনটা রিপোর্ট করব? স্যার পেইড আপ পেইড শেয়ার আপ ক্যাপিটাল, ক্যাপিটাল রেকর্ড করুন। রাইট, থ্যাংক ইউ। স্যার এবার আপনি আসি যে বললেন যে প্রথম তলব থেকে সেকেন্ড তলবের জন্য 3 মাস ডিফারেন্স থাকে, তাহলে স্যার প্রতিটা আমি, তলবের ক্ষেত্রে আর কেউ এটা শুনছেন আমি 3 মাস হ্যাঁ, ডিফারেন্স বলছি? না 3 মাস পরে বললেন তো এরকম একটা আচ্ছা কেউ ল্যাঙ্গুয়েজ। কি শুনছেন? আম ভেরি 100% শিওর যে আই ডিডেন্ট মেনশন 3 মাস বা এরকম। না স্যার, এটা না স্যার, মানে 3 মাস পর পর স্যার 30 পয়সা করে নিলাম এইটা বলছিলেন, উনি মনে হয় ওইটা আচ্ছা বলছেন স্যার। না 3 মাস, আমি বলছিলাম যে আপনি ধরেন প্রথমবার 30 পয়সা, আবার বলেন 30 পয়সা, এভাবে রাইট। আপনি এইভাবে নিতে পারেন, মানে এটা হচ্ছে স্টেজিয়ার্ড ওয়েতে, ইনস্টলমেন্টে নিতে পারেন টাকাটা, বুঝছেন? বাট স্যার নট একটা নেসেসারি তিন কোশ্চেন। মাস জি স্যার বলেন। হ্যালো স্যার বলেন। স্যার আপনি অডিবল না। আচ্ছা আমরা কন্টিনিউ করি, আপনি করিয়ে নেবার কোশ্চেন। প্রেফারেন্স শেয়ার আসি আমরা এবার, প্রেফারেন্স শেয়ার ব্রডলি বলেন। হ্যালো। স্যার জি স্যার নর্মালি স্যার যখন বাই মানে ব্রোকারের মাধ্যমে শেয়ার ক্রয় কিনি, তখন স্যার প্রাথমিক শেয়ার মানে পেজে যখন আমরা ক্রয় করতে যাই তখন তো স্যার আমরা আবেদন করি যে আমরা শেয়ার কিনতে ইচ্ছুক। তো জি তখন স্যার আমরা তো পুরো টাকাটাই, যদি আমি 100 শেয়ার কিনতে চাই 10 টাকা দামের, আমরা পুরোটা শেয়ার টাকাই পেমেন্ট করে ফেলি, তারপর যখন রাইট। হলো ধাপে ধাপে টাকাটা নিয়ে যায়। তো স্যার ওই টাকাটা কি আমার ওই মানে বিও অ্যাকাউন্ট মানে ব্রোকারদের যে অ্যাকাউন্ট খুলছি ওই জায়গায় থেকে যাবে নাকি?
না 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 স্যার, ওইটা আপনার এখন এই জিনিসটা আসলে থিওরিটিক্যাল। এক সময় ছিল অনেক আগে, এরকম মানুষ করতো, কল আপ করতো প্রথমবার ইনস্টলমেন্টে। অনেক বছর ধরে এই জিনিসটা নাই বাস্তবে। আপনার একবারই পেমেন্ট করতে হয়, একবারই পুরোটা নিয়ে নিতে হয়। তাহলে এটা থিওরিটিক্যাল মোস্টলি। প্র্যাকটিক্যালি হচ্ছে আপনার ধরেন ইস্যু ক্যাপিটালে পরে ডাইরেক্ট পেড আপ ক্যাপিটাল চলে আসবে, এখানে কোনো কল আপ টপ আপ থাকবে না, বুঝছেন? এটা স্যার একটা অপশন কোশ্চেন আছে ছিল। যে চাইলেই ইউ ক্যান অ্যাকচুয়ালি টেক ইন স্টেজেস বা ইনস্টলমেন্টস, বাট ইন রিয়েলিটি উই ডু নট সি দ্য অ্যাপ্লিকেশন অফ দিস এনিমোর। বলেন স্যার। আচ্ছা স্যার, ওই যে এই আমরা যে ফেস ভ্যালুতে আর কি অনুমোদন পাই শেয়ার জি ইস্যু করার জন্য, ওইটা জি। লতে তো বলে ওইটার নিচে শেয়ার বিক্রি করা যাবে না, কিন্তু অনেক যাবে স্যার, বাংলাদেশের লতে ম্যাক্সিমাম আপনার ডিসকাউন্ট দেওয়া যাবে, বা শেয়ার বাট্টা বা শেয়ার অবহার বলে, এটা অধিহার অবহার। অধিহার মানে প্রিমিয়াম, অবহার মানে বাট্টা অথবা ডিসকাউন্ট। এটা ম্যাক্সিমাম ক্যান বি 10% অফ দ্য ফেস ভ্যালু, নট মোর দ্যান দ্যাট। মানে 10 টাকাটা আপনি 9 টাকা বেচতে পারবেন, নট 8 টাকা বা 8 টাকা 90 পয়সা, এরকম না। বলেন। আচ্ছা আচ্ছা স্যার, ঠিক আছে স্যার। আচ্ছা আচ্ছা, এবার আমরা আসি প্রেফারেন্স শেয়ার। প্রেফারেন্স শেয়ারের ক্লাসিফিকেশন ইউজুয়ালি 8 রকমের, হ্যাঁ। আমরা এটা 4টা অ্যাঙ্গেল থেকে চিন্তা করি। একটা হচ্ছে ডিভিডেন্ড কি এখানে অ্যাকুমুলেশন হবে নাকি হবে না, এটার বেসিসে আমরা বলি কিউমুলেটিভ প্রেফারেন্স শেয়ার অথবা নন কিউমুলেটিভ প্রেফারেন্স শেয়ার। কিউমুলেটিভ প্রেফারেন্স শেয়ার মানে হচ্ছে এরকম, কোনো কারণে কোনো বছর কোম্পানি ধরেন লস করলো, অথবা যে কোনো কারণে প্রেফারেন্স শেয়ার হোল্ডারের যে ডিভিডেন্ড পাওনা সেটা তাকে দিল না, পরবর্তী বছর সে কি 2 বছরেরটা পাবে, মানে এবছর যে মিস করলো সেটা সহ সামনের বছরটা পাবে, নাকি শুধুমাত্র সামনের বছরটা পাবে? এই অ্যাঙ্গেল থেকে হিসাব করলে কিউমুলেটিভ মানে হচ্ছে আপনি কোনো কারণে কোনো বছর কোম্পানি যদি ডিভিডেন্ড দিতে না পারে, নেক্সট ইয়ার সে কিউমুলেটিভলি ওই মিস হওয়া বছরটা সহ ডিভিডেন্ড দিতে বাধ্য। এই ধরনের শেয়ারকে বলা হয় কিউমুলেটিভ প্রেফারেন্স শেয়ার। আর যেখানে কোনো কারণে কোম্পানি যদি 1 বছর ডিভিডেন্ড দিতে ব্যর্থ হয়, সেটা আর তাকে কোনোদিন দিতে হয় না, সেটা হচ্ছে নন কিউমুলেটিভ। সেই প্রেফারেন্স শেয়ারটাতে তাহলে ডিভিডেন্ড গুলা কিউমুলেটিভ বা অ্যাকুমুলেটেড হইতে থাকবে না। হ্যাঁ। 2 নম্বরে আমরা দেখি অন দ্য বেসিস অফ পার্টিসিপেশন ইন প্রফিট। একটা হচ্ছে পার্টিসিপেটিং প্রেফারেন্স শেয়ার। পার্টিসিপেটিং মানে ধরেন প্রেফারেন্স শেয়ার হোল্ডারদেরকে যে ডিভিডেন্ড দিতে হবে, সেটা দেওয়ার পরে বাকি শেয়ার, যে ডিভিডেন্ড বাকি যে প্রফিট থাকবে, সেটা অর্ডিনারি শেয়ার হোল্ডারদের মধ্যে ডিভিডেন্ড হিসেবে দেয়া যাইতে পারে। তাহলে এক ধরনের প্রেফারেন্স শেয়ার আছে, তারা নিজেরা ডিভিডেন্ড পায়, এরপরে যখন অর্ডিনারি শেয়ার হোল্ডারদেরকে ডিভিডেন্ড দেওয়া হয়, তখন সেইটার সাথে সে আবার ডিভিডেন্ড পায়, ডাবল পায়, রিপিট পায়। সেটাকে বলে পার্টিসিপেটিং প্রেফারেন্স শেয়ার। মানে তারা অর্ডিনারি শেয়ার হোল্ডাররা যখন প্রফিট পায়, সেইখানেও আবার পার্টিসিপেট করে, ইন অ্যাডিশন টু দেয়ার ওন ডিভিডেন্ড। আর যারা পার্টিসিপেট করে না তাদেরকে বলা হয় নন পার্টিসিপেটিং প্রেফারেন্স শেয়ার। হ্যাঁ, তারা শুধু একবারই পায় প্রেফারেন্স শেয়ারের শেয়ার হোল্ডার, মানে শেয়ার ডিভিডেন্ডটা। আরেকটা হচ্ছে কনভার্টিবিলিটির বেসিসে। কিছু কিছু প্রেফারেন্স শেয়ারে হচ্ছে এরকমই টার্ম আছে যে আফটার এ সার্টেন ইয়ার, ধরেন 5 বছর পরে, অথবা এট দ্য হ্যাপেনিং অফ এ সার্টেন ইভেন্ট, ধরেন কোম্পানির 1,000 কোটি টাকা সেলস মাইলস্টোনে বা 10,000 কোটি টাকা ক্যাপিটাল মাইলস্টোনে, মানে কোনো একটা নির্দিষ্ট সময়ে আপনি আপনার প্রেফারেন্স শেয়ারটাকে একটা নির্দিষ্ট রেশিওতে সেটারে কনভার্ট করতে পারবেন কমন শেয়ারে। ধরেন আপনি এখন 5টা প্রেফারেন্স শেয়ার হোল্ড করেন, বলতেছেন যে 5 বছর হোল্ড করার পরে 6 নম্বর বছরের শুরুতে আপনি প্রতি 5টা শেয়ারকে 5:1 একটা কমন শেয়ারে রূপান্তর করতে পারবেন। মানে 5টা প্রেফারেন্স শেয়ার জমা দিয়ে একটা কমন শেয়ার নিতে পারবেন। সেটাকে বলা হয় কনভার্টিবল প্রেফারেন্স শেয়ার। আর যেই প্রেফারেন্স শেয়ারগুলোকে কনভার্ট করা যায় না অর্ডিনারি শেয়ারে, আজীবন সেগুলো প্রেফারেন্স শেয়ারই থাকে, সেটাকে বলে নন কনভার্টিবল প্রেফারেন্স শেয়ার। ফাইনালি আমরা যদি দেখি রিডেমশন অথবা রিপেমেন্ট ক্যাপিটালের এই পার্সপেক্টিভ থেকে, দেন একটা প্রেফারেন্স শেয়ারকে বলা যেতে পারে যে একটা নির্দিষ্ট ইভেন্টের পরে বা টাইমের পরে ওই শেয়ারটাকে কোম্পানি কিনে নেবে। মানে যে শেয়ার হোল্ড করে 100 টাকা প্রেফারেন্স শেয়ার, সে ওই একটা নির্দিষ্ট সময় পরে একটা সেট বা এগ্রিড প্রাইসে কোম্পানিকে শেয়ারটা ফেরত দিয়ে সে ক্যাশ টাকা নিয়ে নিবে। সেটাকে বলে রিডিমেবল প্রেফারেন্স শেয়ার, যেটাকে রিডিম করতে পারে কোম্পানি, বা যেটার জন্য কোম্পানি রিপে করে শেয়ারটা বাই ব্যাক করে নিতে পারে, সেটা রিডিমেবল প্রেফারেন্স শেয়ার। আর ইরিডিমেবল প্রেফারেন্স শেয়ার হচ্ছে একদম লোনের মতো, যেটা কোনোদিন কোম্পানি আপনার কাছ থেকে কিনবে না। হুম। সেকেন্ডারি মার্কেটে আপনি যদি মন চায় তো বেচতে পারেন, ইভেন দো সেকেন্ডারি মার্কেট ইজ নট দেয়ার ফর প্রেফারেন্স শেয়ার। সেকেন্ডারি মার্কেটে শুধু অর্ডিনারি শেয়ার ইউজুয়ালি আমরা দেখি।
হ্যাঁ, তাহলে ইরিডিমেবল মানে হচ্ছে কোম্পানি যেটার জন্য আপনি কোনোদিন টাকা দিয়ে আপনার কাছ থেকে শেয়ারটা নিবে না। হ্যাঁ, তাহলে এখন অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট কি হবে, কোনটারে ইকুইটি বলবো কোনটারে ডেট বলবো? ইউজুয়ালি আমরা তো জানি যে শেয়ার মানে হচ্ছে ইকুইটি, হাউএভার এটা ডিপেন্ড করে এই শেয়ারের ফিচারটা কি। যদি এরকম হয় যে এই শেয়ারটা ইস্যুর কারণে কোম্পানির একটা প্রেজেন্ট অব্লিগেশন আছে, তাইলে সেই শেয়ারটা আপনার ইকুইটি না, সেটা হবে লায়াবিলিটি। এখন এখানে দেখেন তো কোনটার জন্য মনে হয় যে কোম্পানির একটা অব্লিগেশন থাকতে পারে, মানে কোম্পানির দায় আছে কোনটার জন্য? রিডিমেবল প্রিফারেন্স শেয়ারস। রিডিমেবল প্রেফারেন্স শেয়ার, কারণ এটা আপনার কিনে নিতে হবে, মানে এটার জন্য টাকা পরিশোধ করতে হবে একটা সার্টেন টাইম পরে ধরেন। হ্যাঁ, তাইলে এই শেয়ারটা কি, এটা অলমোস্ট লোনের মতো। আপনি 5 বছর 10 বছর একটা সার্টেন টাইম হোল্ড করবেন, দেন আপনি এটা কোম্পানির কাছে বেচে ফেলবেন, মানে কোম্পানি এটা কিনতে বাধ্য আপনার কাছ থেকে। তাহলে যেহেতু এখানে একটা অব্লিগেশন আছে কোম্পানির, প্রেজেন্ট অব্লিগেশন কিনে নেওয়ার জন্য, তাইলে এটা হবে আপনার লায়াবিলিটি। হ্যাঁ, এটা আপনার ডেট হবে, নট ইউর ইকুইটি। এখন যদি এটা লাইবিলিটি হয়, তাহলে এই লাইবিলিটির জন্য যে আপনার ডিভিডেন্ড আছে, সেই ডিভিডেন্ডটারও হচ্ছে লাইবিলিটির মতোই ট্রিট করতে হবে। সেটা হবে আপনার ফাইন্যান্স কস্ট। সেটা তাহলে আপনার রিটেন আর্নিং থেকে বাদ যাবে না, সেটা আপনার পিএনএল থেকে বাদ যাবে প্রফিট বাই করার জন্য। প্রফিট বাই করার সময় হচ্ছে আমরা কি করি, ইনকাম গুলা লিস্ট করি, মাইনাস করি এক্সপেন্স গুলা। ওই এক্সপেন্সের মধ্যে ফাইন্যান্স কস্ট, ওই ফাইন্যান্স কস্টেই থাকবে আপনার রিডিমেবল প্রেফারেন্স শেয়ারের ডিভিডেন্ড। ইউজুয়ালি এটা হয় 5%, 7%, 10%, এরকম একটা পার্সেন্টেজ লেখা থাকে যে 5% রিডিমেবল প্রেফারেন্স শেয়ার, এরকম। ক্লিয়ার স্যার? স্যার তাহলে এটা কি নন কারেন্ট লাইবিলিটিস হবে? এটা তো ডিপেন্ড করে, কারেন্ট নন কারেন্ট তো আরেক জিনিস। ওটা ডিপেন্ড করে আপনি কত দিনের মধ্যে আপনি লায়াবল। যদি ব্যালেন্স শিট ডেট থেকে 12 মাসের মধ্যে আপনার কোনো লাইবিলিটি থাকে, সেটা কারেন্ট লাইবিলিটি। 13তম মাস অনওয়ার্ড যে লাইবিলিটি থাকে, সেটা নন কারেন্ট লাইবিলিটি। এখন ধরেন আপনি আজকে শেয়ার ছাড়ছেন, রিডিমেবল প্রেফারেন্স শেয়ার 5 বছর পরে কিনবেন, তাহলে তো আপনার কোনো সামনের 12 মাসে কোনো লাইবিলিটি নাই কিনার, তাহলে পুরোটাই নন কারেন্ট। কিন্তু ধরেন আপনি 5 বছর আগে ছাড়ছিলেন, 4.5 বছর আগে ছাড়ছিলেন, 6 মাস পরেই তাহলে আপনার রেগুলার নিতে হবে। তাহলে এখানে আপনার নন কারেন্ট বলতে কিছুই নাই, সবই কিন্তু হবে 6 মাসের মধ্যে, তাই না? তাহলে পুরাটাই কারেন্ট। আবার ধরেন আপনি 5 বছর আগে ছাড়ছিলেন, আজকে 3.5 বছর হয়েছে, আর 1.5 বছর বাকি। 1.5 বছরের মধ্যে তাহলে 1 বছরের মধ্যে আপনার যতটুকু কিনতে হবে, না 1 বছরের মধ্যে তো নাই, 1.5 বছর বাকি, মানে আপনার একটা সার্টেন পয়েন্ট ইন টাইম পুরোটাই আপনি 1.5 বছর পরে কিনবেন, 12 মাসের মধ্যে আপনার কোনো লাইবিলিটি নাই, তাহলে পুরোটাই নন কারেন্ট। আন্ডারস্টুড স্যার? ইট জি ডিপেন্ডস স্যার। অন আপনি ব্যালেন্স শিট ডেট থেকে 12 মাসের মধ্যে কোনো পেমেন্ট করতে বাধ্য কিনা। ওকে স্যার? জি স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে মুভিং অন। হ্যাঁ, এখানে একটা জিনিস দেখি যে শেয়ার ক্যাপিটাল ইস্যু করলে জার্নাল এন্ট্রি গুলো কি হয়, যখন শেয়ার পার ভ্যালুতে মানে ফেস ভ্যালুতে ইস্যু করে এবং পুরো টাকাটাই আপনি পেয়ে যান, তখন কি হয়, ব্যাংক ডেবিট হয় অথবা ক্যাশের ব্যাংক ডেবিট হয়, আর শেয়ার ক্যাপিটাল ক্রেডিট হয় পার ভ্যালু। ধরেন 10 টাকা পার ভ্যালুর 100টা শেয়ার আপনি ইস্যু করছেন, তাহলে 100 × 10, 1,000 টাকা আপনার ব্যাংক ডেবিট, 1,000 টাকা শেয়ার ক্যাপিটাল ক্রেডিট। ক্লিয়ার? অনেক সময় না, মোস্ট অফ দ্য কেসেসে ভালো কোম্পানির ক্ষেত্রে আপনি 10 টাকা যদি পার ভ্যালু হয়, আপনি সেটা অবশ্যই 10 টাকার বেশিতে ইস্যু করতে পারবেন। এটা কেন? এই প্রিমিয়ামটা কোত্থেকে আসে? এটা আসে হচ্ছে বেসড অন দ্য সাপ্লাই অ্যান্ড ডিমান্ড মেকানিক্স, সাপ্লাই ডিমান্ড মেকানিজম। হ্যাঁ, আপনার সাপ্লাই আছে, আপনি বেচতে চাচ্ছেন হচ্ছে 10টা শেয়ার, কিন্তু কিনতে চাচ্ছে ধরেন 12 জন, তাইলে ইউ হ্যাভ এ লোয়ার সাপ্লাই দ্যান ডিমান্ড, অথবা ডিমান্ড ইজ হায়ার দ্যান সাপ্লাই। সেক্ষেত্রে ইউ ক্যান চার্জ হায়ার প্রাইস। 10 টাকা ফেস ভ্যালুর জায়গায় আপনি বলতে পারেন আমি 12 টাকা করে বেচবো, বা 15 টাকা বা 20 টাকা করে বেচবো। হ্যাঁ, ইউজুয়ালি এটা কোনো লিমিট থাকে না, যদিও মার্কেট সার্কিট যে না, লিমিট থাকে না, ওটা আরেক জিনিস। হ্যাঁ, তাইলে আপনার কি হয় যে আপনি ধরেন 10 টাকার শেয়ার ফেস ভ্যালু আপনি 15 টাকা করে বিক্রি করতেছেন, তাহলে ক্যাশ তো পাচ্ছেন আপনি কত, 15 টাকাই। তাহলে ক্যাশ ডেবিট 15 টাকা, শেয়ার ক্যাপিটাল কিন্তু হচ্ছে আপনার ফেস ভ্যালু বা পার ভ্যালু 10 টাকা। এক্সেস যে অ্যামাউন্টটা নিচ্ছেন আপনি, সেটাকে আমরা বলবো শেয়ার প্রিমিয়াম। হ্যাঁ, এটা হচ্ছে টোটাল আপনি যেই টাকা নিচ্ছেন, সেখান থেকে পার ভ্যালু বা ফেস ভ্যালু বাদ দিলে যে এক্সেস টাকাটা থাকে, সেটাকে আমরা বলবো শেয়ার প্রিমিয়াম অ্যাকাউন্ট। শেয়ার প্রিমিয়াম ইজ অলসো পার্ট অফ ইকুইটি বাট নট পার্ট অফ ক্যাপিটাল। ক্যাপিটাল হচ্ছে শুধু ফেস ভ্যালুটা, শেয়ার প্রিমিয়াম ইকুইটিরই আরেকটা অ্যাকাউন্ট। হ্যাঁ, এখন এটা হচ্ছে ক্রেডিট হবে। ক্লিয়ার স্যার?
এখন আমরা তাহলে বলেন যদি ডিসকাউন্ট হয়, ধরেন আপনি 100 টাকার শেয়ার, পার ভ্যালু শেয়ার 90 টাকায় ইস্যু করছেন, তাহলে এটা কি হবে? স্যার তাহলে স্যার ক্যাশ ডেবিট হবে, ডিসকাউন্ট শেয়ার ডেবিট হবে, আর শেয়ার ক্যাপিটাল হচ্ছে ক্রেডিট হবে। রাইট, তাহলে শেয়ার প্রিমিয়াম না হয়ে, এখন তো শেয়ার প্রিমিয়াম ক্রেডিট, তখন হবে শেয়ার ডিসকাউন্ট ডেবিট। এখন আচ্ছা, ওইটা পরে আসতেছি, যে শেয়ার ডিসকাউন্ট না করে আপনি প্রিমিয়ামরেও ডেবিট করতে পারেন যদি আপনার কাছে অলরেডি শেয়ার প্রিমিয়াম থাকে। শেয়ার প্রিমিয়াম তো আমরা ইকুইটির মধ্যে দেখাবো, শেয়ার ডিসকাউন্টটা কোথায় দেখাবো? ব্যালেন্স শিটে কোন সাইডে কোথায় দেখাবো? লাইবিলিটিস, লাইবিলিটিস। কেন এটা লাইবিলিটি? কেন এটার জন্য কি আপনার কাউকে টাকা দিতে হবে? আপনাকে এটার জন্য কোনো অব্লিগেশন আছে? আচ্ছা, আপনি কম উল্টা টাকায় বিক্রি বুঝলাম। করছেন, আমার এটা লাইবিলিটিস হবে কেন? এটা হচ্ছে আপনার অ্যাসেট সাইডে যাবে। কারণ আপনি দেখেন, আপনি ক্যাশ হবে তখন কত, 90 টাকা ডেবিট হবে, শেয়ার ক্যাপিটাল ক্রেডিট হবে 100 টাকা, ফেস ভ্যালু তো আপনার 100 টাকাই, তাহলে 10 টাকা আপনার কম নিছেন শেয়ার ক্যাপিটাল থেকে, তো এটা মাইনাস হবে তাইলে, তাহলে এটা ডেবিট হবে, তাহলে এটা অ্যাসেট সাইডে বসাইতে পারি, কিন্তু আসলে তো এটা ফিকটিশাস অ্যাসেট। আমরা পড়তাম না আগে যে ভুয়া সম্পত্তি, জি স্যার। অলিক সম্পত্তি, তাহলে তো এটা আমরা অ্যাসেট সাইডে দেখানো উচিত না, কারণ এটা থেকে কি ফিউচার কোনো ইনফ্লো হবে, কোনো বেনিফিট পাবো? কিচ্ছু পাবো না। তাইলে এটা আমরা কি করব, এটা আমরা অফসেট করে দেখাবো। অফসেট করবো কই থেকে? আমি তো শেয়ার ক্যাপিটাল থেকে অফসেট করতে পারবো না, ক্যাপিটাল ফেস ভ্যালুই আমরা অফসেট করে দেখাবো শেয়ার প্রিমিয়ামের সাথে, যদি শেয়ার প্রিমিয়াম ব্যালেন্স থাকে। যদি না থাকে তাহলে আমি এটা ক্যাপিটাল সাইডেই মাইনাস করে দিব, তাহলে এটা রিভার্স ইকুইটি হয়ে যাবে তখন। আন্ডারস্টুড স্যার? বইয়ে এই ধরনের এক্সাম্পল নাই, কারণ বইয়ে বলা আছে যে ডিসকাউন্টে ইস্যু করা যায় না, বাট বাংলাদেশের পার্সপেক্টিভে ডিসকাউন্টে ইস্যু করা যায় আপ টু 10%। হ্যাঁ, জাস্ট এই জন্য জেনে রাখেন, হ্যাঁ, এক্সাম্পল নাই। আচ্ছা, when shares are issued at their par value but at an amount remains uncalled by the company, ওই যে আমরা যদি বললাম যে যদি স্টেজে স্টেজে টাকা নেন, আপনি শেয়ার ইস্যু করছেন কিন্তু কল করেন নাই, তখন হচ্ছে কি হবে? তখন ক্যাশ ডেবিট হবে, শেয়ার ক্যাপিটাল ক্রেডিট হবে, শুধুমাত্র ততটুকু যতটুকু হচ্ছে আপনি কল করছেন। আসলে এটা বলারও কোনো মানে নাই, আমরা জানি যে এই ট্রানজেকশনটা থাকারই কথা না। আনকল্ড মানে তো সেটা আমার আসবেই না অ্যাকাউন্টিং এ, আমরা হচ্ছে পেইড আপ পর্যন্ত আসবে, অথবা কল্ড পর্যন্ত আসবে। কল্ড এর পরে আনপেইড থাকতে পারে। হ্যাঁ, আনপেইড থাকতে পারে, কি এটা ভেরি রেয়ার। কখন আনপেইড থাকতে পারে? যখন আপনি ইনস্টলমেন্টে নিতেছেন, যেহেতু আমরা ইনস্টলমেন্টে বা কলিং জিনিসটাই দেখি না, তাহলে আমরা ডিরেক্ট পেইড ক্যাপিটাল লিখতে পারি। ধরেন আপনি 100 টাকার শেয়ার যে 30 টাকা নিছেন প্রথম কলে, হ্যাঁ, তাহলে হচ্ছে আপনার ক্যাশ ডেবিট হবে 30 টাকা, 70 টাকা তো এখনো পান নাই, কিন্তু সেটা আপনার কল করছেন, মানে তলব করছেন মানুষকে যে টাকা জমা দাও, এখনো জমা দেয় নাই, তাহলে সেটা হচ্ছে আদার রিসিভেবল, আনপেইড ক্যাপিটাল। কারণ সেই টাকাটা আপনি পাবেন, 70 টাকা আনপেইড ক্যাপিটাল, আর শেয়ার ক্যাপিটাল হচ্ছে পার ভ্যালু 100 টাকা। ক্লিয়ার স্যার? শেয়ার প্রিমিয়াম কেন দিবে স্যার বেশি টাকা? ওই যে সাপ্লাই ডিমান্ডের উপরে, আপনি ধরেন আমি যদি চিন্তা করি যে আজকে আমি জিপির শেয়ার 100 টাকা দিয়ে কারো কাছ থেকে কিনতেছি, কিন্তু ভবিষ্যতে জিপির প্রফিট বাড়বে, সে বেশি ডিভিডেন্ড দিতে পারবে, হ্যাঁ, তাহলে আমি তো এটা 102 টাকা দিয়েও কিনতে রাজি আছি, যদি আমি চিন্তা করি যে 1 বছর পরে সে 5 টাকা ডিভিডেন্ড দিবে, 105 টাকা হয়ে যাবে। তার মানে কি, মানুষের পারসেপশন যখন কোম্পানি সম্পর্কে ভালো থাকে, তখন এই কোম্পানির শেয়ারের ডিমান্ড বেশি থাকে। ডিমান্ড যখন সাপ্লাই থেকে বেশি থাকে, তখন এটা শেয়ার না, আপনি বাংলাদেশের রিক্সা চালকরাও কি করে, বৃষ্টি হওয়ার সাথে সাথে কি রিক্সা ভাড়া বেড়ে যায়। দিস ইজ কল্ড সাপ্লাই ডিমান্ডের ইমব্যালেন্স হুইচ ডিটারমাইন্স অ্যাকচুয়ালি প্রাইস। প্রাইস হচ্ছে কিভাবে, ইন এ ফ্রি মার্কেট, ফ্রি মার্কেট অথবা হচ্ছে আপনার লেজেস ফেয়ার মার্কেট ইকোনমি, ওইখানে কি হয়, প্রাইসেস আর ডিটারমাইন্ড বাই দ্য ইকুইলিব্রিয়াম সেট বাই সাপ্লাই এন্ড ডিমান্ড। যেই লেভেলে আপনার সাপ্লাই আর ডিমান্ড হচ্ছে ম্যাচ করবে, সেখানেই প্রাইস হবে। ক্লিয়ার স্যার? যে জিনিসের ডিমান্ড বেশি সাপ্লাই থেকে, সেটা প্রাইস হাই, সেটার জন্যই প্রিমিয়াম হবে। আর যার হচ্ছে ডিমান্ড কম সাপ্লাই থেকে, সে ডিসকাউন্টে বেচতে হবে, বাধ্য হবে। ক্লিয়ার? নো কোশ্চেন? ওকে, দেন স্যার মুভিং অন। হ্যাঁ, ডিসকাউন্টটা স্যার, স্যার জি ডিসকাউন্টটা বলেন। একটু আবার বললে সুবিধা হতো স্যার, আচ্ছা, ডিসকাউন্ট শেয়ার প্রিমিয়াম হচ্ছে কি, আপনার পার ভ্যালু থেকে বেশি টাকা নিছেন, বেশি টাকা দিতে। হ্যাঁ, তাহলে এটা আপনার ইকুইটির পার্ট। আর যখন আপনি পার ভ্যালু থেকে কমে টাকা নেন, এটা অনেকটা লসের মতো না, এটা ধরেন লাভের মতো, এটা একটা ধরেন লাভ, এই জন্য এটা আপনার ইকুইটির অংশ, ক্রেডিট হবে ইকুইটিতে। যখন আপনি লসে বেচেন, তাহলে লসটা ডেবিট হবে না? হ্যাঁ,
লসটা ডেবিট হবে, কিন্তু যেহেতু এটা শেয়ার রিলেটেড, এই লসটা ডেবিট হবে আপনার শেয়ার ইকুইটি থেকে ডেবিট হবে। মানে আপনি 100 টাকা পার ভ্যালু শেয়ার, আপনি 100 টাকা শেয়ার ক্যাপিটাল দেখাবেন, কিন্তু আপনি ক্যাশ পাচ্ছেন 90 টাকা। আর 10 টাকা কেউ রাজি, মানে এর বেশি কেউ কিনতেই রাজি না এত টাকা দিয়ে। তাহলে এই 10 টাকাটা আপনার হচ্ছে শেয়ার ডিসকাউন্ট, যেটা আপনার কন্ট্রা ক্যাপিটাল বা কন্ট্রা ইকুইটি, ওইখানে আপনার মাইনাস করে দেখাইতে হবে। এটা তো বুঝছেন? বাংলাদেশ ল তো স্যার, স্যার স্যার বাংলাদেশে তো স্যার এটা মানে অ্যাপ্লিকেবল না স্যার, ডিসকাউন্টটা অ্যাপ্লিকেবল স্যার। 10%। 10% পর্যন্ত, মানে যতদিন আমি আমি যত যখন পড়াশোনা করছি আরো মানে তখন পর্যন্ত আই স দ্যাট দিস ইজ মানে পারমিসিবল, হ্যাঁ। বাট আপ টু 10%, নট মোর দেন দ্যাট। আপনারা একটু কোম্পানি একটু চেক করেন, আর বিএসইসি রেগুলেশনও দেখেন, হ্যাঁ। অথবা আপনার তো ল পড়তেছেন, হ্যাঁ, ল ক্লাসে স্যারকে একটু জিজ্ঞেস করেন এটা কি যে whether it is অধিহার? still prevalent, হ্যাঁ। হ্যাঁ, এর কি কি? শেয়ার অধিহার? না না, অধিহার মানে হচ্ছে অধিক, ও মানে আচ্ছা। হ্যাঁ সেটা হচ্ছে প্রিমিয়াম, এটাকে বলে অবহার। অবহার মানে ডিসকাউন্ট। ওকে স্যার, মুভিং অ্যাহেড, হ্যাঁ। তো স্যার এতক্ষণ আমরা বললেন কি, যে জি। স্যার বলছিলেন যে বইতে আছে শেয়ার ডিসকাউন্টে, ডিসকাউন্টে শেয়ার শেয়ার দেওয়া যায় না। এখন হুম এই হুম। রিলেটেড যদি ট্রু ফলস আসে তাহলে আমরা কি করতে পারি? এই ধরনের কি ট্রু ফলস আসবে না, হ্যাঁ। সিম্পল কথা, বই যা আছে সেটাই আসবে, বিকজ কারেন্টলি ইউ আর ইন সাচ এ লেভেল যে এখানে আপনাদের জন্য বুক মানে টেক্সট বুক ইজ এনাফ। হ্যাঁ, এই ধরনের জিনিস তাহলে আপনার আসবে না, এমন কনফ্লিক্টিং কোনো কিছু উই ডু নট এক্সপেক্ট টু কাম ইন দ্য এক্সাম। যদি আসে আমরা বইয়ে যা ছিল তাই দিব, কারণ ইউ আর নট স্টাডিং ল হিয়ার, ইউ আর স্টাডিং অ্যাকাউন্টিং। আর অ্যাকাউন্টিংটা হচ্ছে বেসড অন ইউর টেক্সট, টেক্সটে নাই মানে নাই। ওকে স্যার। আচ্ছা, এবার আমরা আসি ইকুইটি। ইকুইটির এতক্ষণ আমরা কি দেখছি যে শেয়ার ক্যাপিটাল কি, শেয়ার প্রিমিয়াম। আচ্ছা, প্রিমিয়াম এখানে আবার একটু দেখবো, হ্যাঁ। শেয়ার প্রিমিয়াম, রিটেন আর্নিং এবং আদার রিজার্ভ। তাহলে শেয়ার প্রিমিয়াম কি? অ্যামাউন্ট রিসিভ ইন এক্সেস অফ পার ভ্যালু, আমরা বললাম। এবং এই শেয়ার প্রিমিয়াম কি আপনি সবকিছুতে ইউজ করতে পারবেন? দ্য আনসার ইজ নো। এটা ভেরি মিনিমাল ইউজ আছে, রেস্ট্রিক্টেড ইউজ আছে। আপনি শেয়ার প্রিমিয়াম থেকে ডিভিডেন্ড ডিক্লেয়ার করতে পারেন না। মানে কি? মানে হচ্ছে আপনি 10 টাকার শেয়ার 15 টাকা বিক্রি করছেন, এখন এক্সিস্টিং শেয়ার হোল্ডারদের মাঝখানে এই 5 টাকা বন্টন করে দিতে পারবেন না এজ ডিভিডেন্ড। অন্যভাবে অন্যভাবে দিতে পারবেন বোনাস ইস্যু হিসেবে। তাহলে শেয়ার প্রিমিয়ামে যে ব্যালেন্স থাকে, টাকা থাকে, এটা খুব মানে লিমিটেড কয়েকটা আইটেম দিয়ে হচ্ছে কমানো যায়। কি কি? বোনাস ইস্যু করা যায় এই টাকা থেকে, মানে হচ্ছে আপনি ফ্রিতে মানুষকে, যারা কারেন্টলি শেয়ার হোল্ড করতেছে, ধরেন একটা কোম্পানিতে এখন 10 জন শেয়ার হোল্ডার আছে, প্রত্যেকে 10 টাকা করে শেয়ার কিনে রাখছে। এখন নতুন করে কোম্পানির টাকা দরকার, আপনি 15 টাকা করে মার্কেটে শেয়ার ছাড়ছেন। তাহলে এই যে 5 টাকা করে আপনি বোনাস পাইছেন, সরি শেয়ার প্রিমিয়াম পাইছেন, এই 5 টাকা দিয়ে আপনি ডিভিডেন্ড দিতে পারবেন না সবাই, এক্সিস্টিং শেয়ার হোল্ডার বা নতুনদেরকে। তাদেরকে বোনাস শেয়ার দিতে পারবেন, যে এই 5 টাকাটা আপনি নতুন 5টা শেয়ার হিসেবে দিয়ে দিতে পারবেন। ওকে, সেটা আমরা দেখবো পরে কেমনে। তারপরে শেয়ার প্রিমিয়াম বোনাস ইস্যু ছাড়াও প্রিলিমিনারি এক্সপেন্স রাইট অফ করার জন্য ইউজ করা যেতে পারে। প্রিলিমিনারি এক্সপেন্স রাইট অফটা কি? যে কোম্পানি প্রতিষ্ঠার সময়, এগুলো অবশ্য কোম্পানি অ্যাক্টে বলা আছে, যে কোম্পানি প্রতিষ্ঠা করার সময় যে সব আপনার কস্ট হয়, নিবন্ধন খরচ, লোকেশনের রিলোকেশনের খরচ, এগুলা, সেগুলাকে হচ্ছে আপনি রাইট অফ করতে পারেন শেয়ার প্রিমিয়াম দিয়ে, মানে একটা দিয়ে আরেকটাকে অফসেট করতে পারেন। ক্লিয়ার স্যার? 3 নম্বর হচ্ছে নিউ ইস্যুর ক্ষেত্রে আপনি যদি ডিসকাউন্ট হয়, সে ডিসকাউন্টারে অফসেট করতে পারেন। একটু আগেই আমি এক্সাম্পলটা দিলাম, যে আপনার শেয়ার প্রিমিয়ামে ব্যালেন্স আছে, কিন্তু এখন আপনি ডিসকাউন্টে শেয়ার ইস্যু করতেছেন, তাইলে আপনি শেয়ার ডিসকাউন্টটাকে ডেবিট না করে শেয়ার প্রিমিয়াম যেটা আছে আগে সেটাকে ডেবিট করে ফেলতে পারেন, মানে সেই টাকাটাকে কমায় ফেলতে পারেন। ওকে স্যার। ফাইনালি আপনার ট্রেজারি শেয়ার ইস্যু করতে পারেন। ক্যান এনিওয়ান টেল মি হোয়াট ইজ ট্রেজারি স্টক বা ট্রেজারি শেয়ার? স্যার কোম্পানি যখন তার নিজের শেয়ার নিজে মানে পারচেস করে। এক্সিলেন্ট স্যার। কোম্পানি যখন কোনো কারণে বাজার থেকে মূলধন উঠায় নেয়, মানে নিজের শেয়ার নিজে কিনে নেয়, তখন সেটাকে বলে ট্রেজারি শেয়ার বা ট্রেজারি স্টক আর কি। সেক্ষেত্রেও রিডিমেবল শেয়ার তো স্যার কিনে নেওয়ার শর্ত থাকে, ওইটা কি ট্রেজারি স্টক হিসেবে কাউন্ট করা যাবে যখন কিনে নেয়? না, রিডিমেবল শেয়ার হচ্ছে আরেকটা জিনিস, সেটা বাই এগ্রিমেন্ট ইউ আর বাউন্ড টু পারচেস। আর ট্রেজারি শেয়ার হচ্ছে কি, কোনো কারণে ধরুন কোম্পানি বাংলাদেশ থেকে ব্যবসা গুটায় চলে যাচ্ছে, হ্যাঁ, উম, ধরুন রেকিট বা এনি এনি কোম্পানি, হ্যাঁ, তখন তারা কি করে, যেগুলো হচ্ছে পাবলিকের কাছে আসে, সেই শেয়ারগুলো তারা কিনে নিয়ে চলে যায়, শেয়ার ক্যাপিটাল কমায় ফেলে। এখন
পাবলিকের কাছে কিনতে গেলে সে তো দাম বাড়ায় দিবে, সে তো আপনার দিতে চাইবে না, বলবে না আমি 100 টাকা ছাড়া বেচবো না। আপনি তো বাধ্য করতে পারবেন না। আপনি 10 টাকার শেয়ার আপনি 100 টাকা দিয়ে কিনবেন, তাইলে এই ক্ষেত্রে কি হয়, আপনি উল্টা প্রিমিয়াম দিতেছেন, একটা লস করতেছেন। সেই লসটা বা এক্সট্রা যে প্রিমিয়াম আপনি মানুষে দিতেছেন, সেইটা আপনি আগে যে প্রিমিয়াম নিয়েছেন ওটার সাথে অফসেট করতে পারবেন। এই জন্য বলতেছি ইস্যু অফ ট্রেজারি স্টক। কিন্তু শেয়ার প্রিমিয়ামটা ইউজ করা যাবে না ডিভিডেন্ড দেওয়ার জন্য। হ্যাঁ, ডিভিডেন্ড ডিক্লারেশন জন্য আপনি শেয়ার প্রিমিয়ামে ব্যালেন্সটা ইউজ করতে পারবেন না। হ্যাঁ, এটা খুব ভালোভাবে মনে রাখেন। তাহলে আমরা বুঝলাম যে শেয়ার প্রিমিয়াম কি। নাও লুক এট হোয়াট ইজ রিটেইনড আর্নিং। রিটেইন আর্নিং হচ্ছে স্যার কোম্পানির অপর। জি স্যার। স্যার 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 ট্রেজারিটা একটু আবার বলুন। প্রিলিমিনারি এক্সপেন্স রাইট অফ কি স্যার, এটা 3 বছরের মধ্যে মানে অর্থ বছরের মধ্যে শেষ করতে হবে না 5 বছর? স্যার এটা মনে নাই, কারণ স্যার জিজ্ঞাসা করলাম। কোনটা স্যার, কোনটা? স্যার প্রিলিমিনারি এক্সপেন্স রাইট অফ, এটা 5টা অর্থ আচ্ছা, বছর। এটা স্যার আমারও মনে নাই আসলে যে এরকম কিছু আছে কিনা বা আমি পড়ছি কিনা, তো আমার মনে নাই যে কবে বা কত বছরের মধ্যে। কোম্পানি একটা একটু দেখেন। হ্যাঁ, আচ্ছা। কই ছিলাম? রিটেন আর্নিং। রিটেন আর্নিং হচ্ছে কি, যে অ্যাকুমুলেটেড প্রফিটস, কোম্পানির আনডিস্ট্রিবিউটেড প্রফিট ডিস্ট্রিবিউট করে ফেলে তো সেটা ডিভিডেন্ড থাকে। যে কোম্পানি যেই আর্নিংসটা বা যে প্রফিটটা নিজের কাছে রিটেইন করে রাখছে ফর ফিউচার ডিভিডেন্ড অথবা ফিউচার রিইনভেস্টমেন্ট অথবা ফিউচার ট্রান্সফার টু এনি আদার সঞ্চিতি, এটা কি বলে আপনার, রিজার্ভ, সেটাই হচ্ছে রিটেন আর্নিংস। হ্যাঁ, এবং রিটেন আর্নিং থেকেই শুধুমাত্র আপনার কমন স্টকের বা কমন শেয়ারের ডিভিডেন্ড ডিক্লেয়ার করা যায় এবং সেখান থেকে আদার রিজার্ভেও ট্রান্সফার করা যায়। যদি আমরা রিটেন আর্নিং এর টি অ্যাকাউন্টটা চিন্তা করি, তাহলে এটা হচ্ছে একটা ক্রেডিট ব্যালেন্স, যেহেতু এটা ইকুইটির পার্ট, তাহলে এটা ক্রেডিট ওপেনিং ব্যালেন্স থাকে। বছরে আপনার প্রফিট হয়, প্রফিট হলে সেটা কি বাড়ে রিটেন আর্নিং, যদি লস হইতো তাহলে সেটা কমতো রিটেন আর্নিং। তাহলে রিটেন আর্নিং এর ওপেন ব্যালেন্স থাকে, প্লাস এটা হচ্ছে প্রফিট অ্যাকাউন্টে বাড়ে। আর এটা কমে কেন? এখান থেকে আপনি যদি ওনারদেরকে কিছু টাকা ফেরত দিয়ে দেন ডিভিডেন্ড আকারে, তাইলে কমে। অথবা এখান থেকে যদি আপনি টাকা সরায়া অন্য কোনো রিজার্ভে রেখে দেন, তাইলেও টাকা কমে। তাইলে ফাইনালি হচ্ছে আপনার যেই টাকাটা থাকে সেটাই হচ্ছে আপনার ক্লোজিং ব্যালেন্স অফ রিটেন আর্নিং, যেটা আপনার ইকুইটির আন্ডারে ব্যালেন্স শিটে রিপোর্ট করা হয়। ক্লিয়ার? তাহলে শেয়ার প্রিমিয়াম দেখলাম, রিটেন আর্নিং দেখলাম, এছাড়াও কিছু রিজার্ভ আছে। ফর এক্সাম্পল রিভ্যালুয়েশন রিজার্ভ। আমরা তো জানি যে আমরা প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্টের জন্য কিন্তু আমাদের আইএফআরএস হচ্ছে আমাদেরকে একটা ইয়া দিছে, ডিসক্রিপশন দিছে, উই ক্যান অ্যাকাউন্ট ফর ইট আন্ডার দ্য কস্ট মডেল অথবা রিভ্যালুয়েশন মডেল। রিভ্যালুয়েশন মডেল মানে কি, মানে হচ্ছে মার্কেট প্রাইসে বা ফেয়ার ভ্যালুতে সেটা ট্রিট করা। কিন্তু যেহেতু ফেয়ার ভ্যালুটা অনেক সাবজেক্টিভ এবং ভোলাটাইল, চেঞ্জ হয়, এই জন্য মোস্ট অফ দ্য কোম্পানিজ চুজ টু অ্যাকাউন্ট ফর দেম ইন দ্য কস্ট মডেল। বাট যদি আপনি কখনো রিভ্যালুয়েশন মডেলে যান, তাহলে আপনি 100 টাকার প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্টে যদি ফেয়ার ভ্যালু দেখেন 120 টাকা, এই যে 20 টাকা অতিরিক্ত আপনার একটা ভ্যালুয়েশন ইনক্রিজ, এটাকে বলে রিভ্যালুয়েশন সারপ্লাস অথবা রিভ্যালুয়েশন রিজার্ভ অথবা আপওয়ার্ড রিভ্যালুয়েশন। সেটাও এক ধরনের সঞ্চিতি বা রিজার্ভ, যেটা হচ্ছে আপনার ইকুইটির পার্ট। কারণ এটা হচ্ছে কি, ডিরেক্টলি ওসিআই তে যায়। ওসিআই মানে আদার কম্প্রিহেন্সিভ ইনকাম। আদার কম্প্রিহেন্সিভ ইনকাম মানে কোনগুলা? এগুলো হচ্ছে ইনকাম অথবা এক্সপেন্স, যেগুলো হচ্ছে আপনার ইনকাম এক্সপেন্স না, সরি, এটা হচ্ছে increases or decreases in owner's equity from sources other than increase or decrease in income বা expense। সরাসরি ইনকাম বা এক্সপেন্স না, এরকম কোনো আইটেমের কারণে যদি আপনার ইকুইটি বাড়ে বা কমে, সেগুলাই হচ্ছে আদার কম্প্রিহেন্সিভ ইনকামের আইটেম। ওটার একটা এক্সাম্পল হচ্ছে রিভ্যালুয়েশন রিজার্ভ। স্যার তাহলে আমার বুঝছো স্যার? মেন কোর্স যে বিজনেস, ওই বিজনেসের ব্যতীত যে রাইট, ইনকাম গুলো আসে রাইট, রাইট। সেগুলো আদার্স। হ্যাঁ, যেটার উপরে হচ্ছে ম্যানেজমেন্টের স্টুয়ার্ডশিপ জাজ করা যায় না ইজিলি, অথবা ম্যানেজমেন্টের ডিরেক্ট রেসপন্সিবিলিটি নাই। ফর এক্সাম্পল আপনার কোনো কারণে জমির ভ্যালু বেড়ে গেছে, এখানে ডিরেক্টলি আপনার কোনো অ্যাকশন ধরেন নাও থাকতে পারে, নাই। এজন্য সেটা হচ্ছে আপনার মানে ওসিআই, আদার কম্প্রিহেন্সিভ ইনকাম, যেটা হচ্ছে ইনকাম স্টেটমেন্টকে বাইপাস করে ইকুইটিকে বাড়ায় অথবা কমাইতেও পারে যদি আপনার লস হয় উল্টা। ক্লিয়ার স্যার? আচ্ছা, এবার একটা কুইক এক্সাম্পল দেখে ফেলি শর্ট, যে একটা কোম্পানি হচ্ছে 1 মিলিয়ন শেয়ার, প্রত্যেকটা 50 পয়সা, হ্যাঁ 50 পয়সা ইকুইটি শেয়ার ইস্যু করছে এট এ প্রাইস অফ 4.2 কারেন্সি ইউনিট।
হ্যাঁ, মানে টাকা পার শেয়ার ফর ক্যাশ। তাহলে এখানে দেখেন আপনার ইকুইটির ফেস ভ্যালু হচ্ছে 50 পয়সা প্রত্যেকটা, কিন্তু আপনি বিক্রি করতেছেন 4 টাকা 20 পয়সা। তাহলে আপনার ক্যাপিটাল কত এখানে? স্যার 50 পয়সা করে হচ্ছে ক্যাপিটাল হবে, আর 50 পয়সা বাকিটা হচ্ছে হচ্ছে ক্যাপিটাল। নাম্বার অফ স্যার শেয়ার 1 মিলিয়ন। 47 লক্ষ হবে ক্যাপিটাল রাইট। স্যার। কি কত? না স্যার, ক্যাপিটাল তা না। কিন্তু 50 পয়সা ইন্টু 1 মিলিয়ন, মানে 10 লাখ শেয়ার। তাহলে 10 লাখ শেয়ার ইন্টু 50 পয়সা তো 5 লাখ টাকা হয়। 5 লাখ টাকা। ফেস ভ্যালু যেটা সেটাই আপনার ক্যাপিটাল। কিন্তু আপনি ফেস ভ্যালু 50 পয়সা বেচতেছেন 4 টাকা 20 পয়সা, অ্যাডিশনাল স্যার এক্সেস 42 লক্ষ হবে কত? ক্যাপিটাল। অ্যাডিশনাল নিচ্ছেন আপনি 3 টাকা 70 পয়সা। তাহলে 1 মিলিয়ন ইন্টু 3 টাকা 70 পয়সা হচ্ছে আপনার কত? 37 লাখ টাকা। এইটা হচ্ছে আপনার শেয়ার প্রিমিয়াম ক্রেডিট। ক্লিয়ার স্যার? জি স্যার। যদি এরকম জি হইতো স্যার। 1,50,000 শেয়ার এট এ প্রাইস অফ 40 পয়সা, তাহলে কি হবে জার্নালটা একটু বলেন তো? তখন স্যার ক্যাশ হবে ডেবিট, শেয়ার ডিসকাউন্ট ডেবিট, কত? আর ক্যাশ ক্যাপিটাল ডেবিট ক্রেডিট কত? হবে। ক্যাশ ডেবিট কত? ক্যাশ হবে স্যার এই যে 40 পয়সা করে। 40 পয়সা করে 1 মিলিয়ন কয় টাকা হয়? 4 লাখ। তাহলে 4 লাখ টাকা ক্যাশ ডেবিট। আর আপনি 50 পয়সা শেয়ারটা 40 পয়সা করতেছেন, তাহলে প্রতি শেয়ারে 10 পয়সা লস করতেছেন। তাহলে 10 পয়সা ইন্টু 1 মিলিয়ন মানে 1 লাখ টাকা ডেবিট শেয়ার প্রিমিয়াম, শেয়ার ডিসকাউন্ট। আর 50 পয়সা তো ফেস ভ্যালু, এটা তো ক্যাপিটাল ক্রেডিট হবে। ক্যাপিটাল ক্রেডিট 5 লাখ। ক্লিয়ার স্যার? আমরা মনে হয় 8টা 7 টাইম আছে, ওকে। আচ্ছা, এবার আমরা দেখি ডিভিডেন্ডস, রাইট ইস্যু স্যার এন্ড বোন। জি স্যার। সাউন্ড কম আসছে আপনার। আচ্ছা, সাউন্ড কম আসতেছে না? আমি check- আচ্ছা, আবার কম আসলে বলেন, এবার কি ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। ওকে। আচ্ছা, এবার আমরা দেখি ডিভিডেন্ডস, রাইটস ইস্যু এবং বোনাস শেয়ার। হ্যাঁ, আচ্ছা, ডিভিডেন্ডটা অ্যাকাউন্টিং কি হবে? এটা ডিপেন্ড করে আপনার যেই ইনস্ট্রুমেন্টের জন্য ডিভিডেন্ড দিবেন সেই ইনস্ট্রুমেন্টটা ব্যালেন্স শিটে কোথায় আছে। ধরেন অর্ডিনারি শেয়ারের ডিভিডেন্ড, তাইলে আপনার চিন্তা করতে হবে অর্ডিনারি শেয়ারটা ব্যালেন্স শিটে কোথায় আছে, ইকুইটিতে নাকি লাইবিলিটিতে? অর্ডিনারি শেয়ার কোথায় থাকে? ইকুইটিতে স্যার। ওকে। তাইলে ইকুইটিতে যেটা থাকে সেটা ডিভিডেন্ড সবসময় রিটেন আর্নিং থেকে দিতে হবে। তাহলে রিটেন আর্নিং হবে ডেবিট, ডিভিডেন্ড পেয়েবল হবে ক্রেডিট যদি সেটা পে না করে থাকেন। পে করে ফেললে ব্যাংক ক্রেডিট, ক্যাশ ব্যাংক ক্রেডিট। হ্যাঁ, তাইলে যদি আমার কমন শেয়ার ডিভিডেন্ড দেওয়া হয় তাহলে কি হবে? বুঝি নাই স্যার কথাটা। একটু আগে বললাম অর্ডিনারি শেয়ারের উপরে। হ্যাঁ, অর্ডিনারি শেয়ারের ডিভিডেন্ড দিলে অ্যাকাউন্টিং এন্ট্রি এটা। কমন শেয়ারের ডিভিডেন্ড দিলে কি হবে? স্যার রিটেন আর্নিংস ডেবিট হবে, ডিভিডেন্ড পেবল বা ডিভিডেন্ড ক্যাশ, রাইট, যেটা যদি ক্যাশে দিয়ে দেয় রাইট, সেটাই হবে। সেম ট্রিটমেন্ট, কারণ কমন শেয়ারটাও ব্যালেন্স শিটের সেম জায়গাতেই আছে। যদি আর আহ, অর্ডিনারি শেয়ার আর কমন শেয়ার তো একই একই না? একই একই, রাইট, একই, আমি জাস্ট বিভিন্ন নামে বলতেছি। হ্যাঁ, এবার ধরেন আপনার কনভার্টিবল প্রেফারেন্স শেয়ার, এটা ডিভিডেন্ড দিচ্ছেন, এটা কোথায় যাবে? এটা তো স্যার হচ্ছে ফাইন্যান্স কস্ট হবে। এখানে একটা কমপ্লেক্সিটি আছে, কনভার্টিবিলিটি নিয়ে ঝামেলা আছে। কনভার্ট যে করবেন, কনভার্ট ইনটু কমন শেয়ার, কমন শেয়ারে যদি কনভার্ট করেন এটার জন্য আপনার অব্লিগেশনটা, মানে কনভার্সন একটা অপশন অফ হোম, কার অপশনে কনভার্ট করতে পারেন আপনি? কোম্পানির নিজের অপশনে নাকি শেয়ার হোল্ডারের অপশনে? এই জিনিসটা জানা জরুরি। হ্যাঁ, যদি এরকম হয় যে শেয়ার হোল্ডারের অপশনে আপনি কনভার্ট করতে পারবেন, তাইলে এটার জন্য আপনার অব্লিগেশন আছে, তখন এটা লায়াবিলিটি। যদি কোম্পানির অপশনে আপনি এটারে কনভার্ট করতে পারেন, তখন দেখতে হবে লাইকলিহুড কি, কোম্পানি কি এটারে কনভার্ট করে ফেলবে উইদিন 1 ইয়ার, বা অথবা ভেরি সুন এটা সে এক্সারসাইজ করবে নাকি করবে না। যদি এমন হয় সে রাইটটা এক্সারসাইজ করে ফেলবে, যদি এটা প্রবাবল হয়, তাইলে সেটা অর্ডিনারি শেয়ার ট্রিটমেন্ট। আচ্ছা, এটা একটু কমপ্লেক্স হয়ে যাচ্ছে, এটা বাদ দেন। আপনারা এটা বলেন আহ, উম, আমরা কোনটা দেখছিলাম, রিডিমেবল। হ্যাঁ, ইরিডিমেবল, যেটা রিডিম করা হবে না কখনো, ইরিডিমেবল প্রেফারেন্স শেয়ারের ডিভিডেন্ড কোথায় যাবে?
স্যার রিটেন রিটেন ছেড়ে আর্নিংস যাবে। ডেবিট হবে, ডিভিডেন্ড পেয়েবল ডেবিট হবে, যেটা ইরিডিমেবল হবে না। রাইট। ইরিডিমেবল মানে কি? এটার জন্য আপনার রিডিম করার দরকার নাই। আপনার কোনো অব্লিগেশন আছে? প্রেজেন্ট অব্লিগেশন নাই, মানে কিনে নিতে হবে এরকম তো নাই, কারণ আমরা দেখছিলাম কি যে প্রেজেন্ট অব্লিগেশন আছে কিনা ওটার উপরে ডিপেন্ড করে। তাহলে ইরিডিমেবল যেটা আপনার রিডিম করতে হচ্ছে না এখন, তাহলে সেটাও কিন্তু আপনার কমন শেয়ারের মতো মানে ট্রিটমেন্ট। তাহলে সেটার জন্য কিন্তু আপনার রিটেন আর্নিং এ ডেবিট হবে। কিন্তু আমি যদি বলি রিডিমেবল প্রেফারেন্স শেয়ার, হ্যাঁ 5% রিডিমেবল প্রেফারেন্স শেয়ার, সেটা তাহলে কোথায় যাবে ব্যালেন্স শিটে? স্যার সেটা তো ফাইন্যান্স ইন্টারেস্ট এক্সপেন্সে যাবে, পিএনএল এ যাবে ডিরেক্ট। পেন যাবে ডিভিডেন্ড, আর ব্যালেন্স শিটে ওই ইনস্ট্রুমেন্টটা কো যাবে, মানে প্রেফারেন্স শেয়ারটা কো যাবে? স্যার এটা ইকুইটি, তো স্যার ডিপেন্ড করে যে কোম্পানি কখন কি করবে, নন কারেন্ট কারেন্ট হইতে পারে, ইকুইটির দিকে যাবে না? কারেন্ট মানে হইতে পারে। কারেন্ট নন কারেন্ট তো ডিফারেন্ট, টাইমিং এর ব্যাপার, বাট আলটিমেটলি ইকুইটি তো হবে না ইকুইটিতে নাকি? যাবে না? লাইবিলিটি, লাইবিলিটি যাবে। রাইট, লাইবিলিটি। ইকুইটিতে যাবে না এটা। কারণ কি এটা রিডিম করতে হবে আপনার, মানে আপনি হ্যাঁ, এটা পে করতে হবে, এটা লাইক রিডিমেবলটা তো ডেট। লাইবিলিটিতে যায়, রিডিমেবলটা তোই না। না না, রিডিমেবল মানে কি আপনার রিডেমশন করতে হবে, টাকা পে করে নিয়ে নিতে হবে, তাইলে কি লাইবিলিটি, তাই না? আপনি জি যদি জি জি। রিডেমশন করেন, লাইবিলিটি রিডিম করতে হবে, তাইলে সেটা যদি আপনার লাইবিলিটি হয়, সেটার জন্য তাহলে ডিভিডেন্ড দিলে কোথায় যাবে? লাইবিলিটি চার্জ কোথায় যায়? রিডিমেবল ফাইন্যান্স মানে কস্ট। পরিশোধযোগ্য স্যার। রাইট, পরিশোধ যোগ্য কি মানে পরিশোধ করতে হবে এরকম আর কি। জি হ্যাঁ। স্যার, আর পরিশোধযোগ্য স্যার, পরিশোধ করতে হবে স্যার। হ্যাঁ, আর যদি আপনার ইরিডিমেবল হয়, তাইলে সেটা আপনার কখনো কিনে নেওয়ার বাধ্যবাধকতা নাই, তাইলে সেটা আপনার অর্ডিনারি স্টকের মতো ট্রিটমেন্ট হবে। ওকে, এই জন্যই আমরা বললাম যে আপনার ডিভিডেন্ডের ট্রিটমেন্টটা কি হবে, এটা ডিপেন্ড করে যে পেমেন্টটা কি কোম্পানির পার্ট থেকে অব্লিগেটরি, মানে ম্যান্ডেটরি, নাকি ডিসক্রিশনারি, নাকি সে যে চাইলে অপশনাল আর কি। ডিসক্রিশনারি মানে অপশনাল। কোম্পানি যদি এরকম হয় যে অপশনাল, আমি ওটা দিলে দিলাম, না দিলে নাই, আমার কোনো অব্লিগেশন নাই, তাইলে সেটা হবে রিটেন আর্নিং ডেবিট। আর যদি হয় অব্লিগেটরি ম্যান্ডেটরি, যে ভাই আমার এটা দিতেই হবে, তাইলে এটা ইন্টারেস্টের মতো, তখন হবে ফাইন্যান্স চার্জ ডেবিট। সিমিলারলি ব্যালেন্স শিটের ট্রিটমেন্টটা হচ্ছে ডিপেন্ড করে ফাইন্যান্সিয়াল, মানে ওই পিএনএল ট্রিটমেন্টটা হচ্ছে ডিপেন্ড করে ব্যালেন্স শিটে ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টটা কোথায় আছে। যদি লায়াবিলিটির মধ্যে থাকে তাহলে সেটার জন্য ডিভিডেন্ড হবে ফাইন্যান্স চার্জ বা ফাইন্যান্স কস্ট। যদি ইকুইটিতে থাকে তাহলে সেটার জন্য রিটেন আর্নিং ডেবিট হবে। তাহলে বুঝলাম আমরা ডিভিডেন্ড কি। এবার আমরা আসি রাইটস ইস্যু। আচ্ছা, বোনাস ইস্যু, রাইটস ইস্যু, হ্যাঁ একটু কনফিউজিং, বাট এটা ভালো মতো খেয়াল করে নে। রাইটস ইস্যু মানে হচ্ছে এরকম যে অলরেডি আপনি ধরেন শেয়ার হোল্ডার আছে, আপনার শেয়ার আছে, মার্কেটে শেয়ার হোল্ডার আছে, আপনি নতুন করে কোনো কারণে ক্যাপিটাল রেজ করবেন, ফ্রেশ ক্যাপিটাল রেজ করবেন, টাকা তুলবেন। এই জন্য আপনি আরো কিছু শেয়ার মার্কেটে এখন ছাড়ার চিন্তা করতেছেন। এই যে আরো কিছু ছাড়তেছেন মার্কেটে, এটার জন্য যারা আপনার এক্সিস্টিং শেয়ার হোল্ডার আছে, এই মুহূর্তে আপনার শেয়ার যারা হোল্ড করে, তাদেরকে আগে অফার করতে হবে যে আগে আপনারা কিনেন, যদি আপনারা কেউ কিনতে না চান, সেই অংশটা আমি বাইরে বেচবো। বুঝছেন? এটা মানে এরকম যে আপনার যখন ক্ষুধার্ত, খাবার দেওয়ার আগে আগে ঘরে মানুষকে দিবেন বাইরে দেওয়ার আগে, হ্যাঁ ব্যাপারটা এরকম আর কি। যে আপনি যখন টাকা তুলবেন, তখন আগে নিজের যারা এক্সিস্টিং আছে তাদেরকে অফার করলেন যে ভাই কেউ কিনতে চাইলে কিনেন। ইউজুয়ালি একটু কম প্রাইসে দেওয়া হয় আর কি এই অফারটা, বাট স্টিল এটা কিন্তু বিক্রয়ের একটা আহ্বান। এটা করলে কিন্তু আপনার রেজাল্ট হবে ক্যাশ ইনফ্লো। হ্যাঁ, এটা কিন্তু আপনি টাকা পাবেন, শেয়ার দিয়ে টাকা পাবেন, এবং যে কিনবে তার কিন্তু আপনাকে টাকা দিতে হবে, বেশি হোক কম হোক। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে জাস্ট এরকমই, নতুন কোনো শেয়ার ছাড়ার আগে জাস্ট এক্সিস্টিং শেয়ার হোল্ডারদেরকে একটা প্রেফারেন্স দেয়া, অথবা বলা যে আপনারা চাইলে সাবস্ক্রাইব করতে পারেন, কিনতে পারেন। এটা হচ্ছে রাইট ইস্যু। হ্যাঁ, তাহলে রাইট ইস্যু করলে কি হয়? রাইট ইস্যু করলে জাস্ট শেয়ার ইস্যু করলে যা হয় তাই হয়। শেয়ার ইস্যু করলে কি হয়? ব্যাংক ডেবিট হয় বা ক্যাশ ডেবিট হয়, আর শেয়ার ক্যাপিটাল বাড়ে। ক্লিয়ার স্যার? আর বোনাস ইস্যু মানে কি? বোনাস ইস্যু মানে হচ্ছে এরকম, জাস্ট কোনো কারণে আপনার রিটেন আর্নিং আছে, রিটেন আর্নিংটারে, হ্যাঁ অথবা শেয়ার প্রিমিয়াম আছে, এটারে আপনি জাস্ট ক্যাপিটালে কনভার্ট করে ফেললেন, যে টাকা নাই আপনার কাছে। হ্যাঁ, বোনাস ইস্যু করলে কিন্তু আপনার কোনো ক্যাশ আউটফ্লো হয় না। মানে আপনি ধরেন যারা যারা ধরেন আপনার 10টা শেয়ার আছে, আউটস্ট্যান্ডিং শেয়ার 10টা, আপনার ধরেন 5 টাকার মতো রিটেন আর্নিং আছে। তাহলে এই 5 টাকা আপনি বললেন যে ভাই আমি এই 5 টাকা দিতে পারবো না, আমার কাছে ক্যাশ নাই, যদিও আমার কাছে রিটেন আর্নিং আছে, ক্যাশ নাই, তো আমি দিতে পারতেছি না। এক কাজ করো, তোমার আমি আরো 5টা শেয়ার স্ক্রিপ্ট ধরাই দিলাম, যে তুমি এখন 10টা না 15টা শেয়ারের মালিক।
ফিউচারে আপনার এই টাকা হয়তো বা সে ডিভিডেন্ড আকারে পাবে বা কিছু। তার মানে বোনাস ইস্যু মানে কি, এটার জন্য কোনো ক্যাশ আউটফ্লো হয় না, এটা একটা নন ক্যাশ ট্রানজেকশন, এবং এটা হচ্ছে এক্সিস্টিং শেয়ার হোল্ডারদেরকে রিওয়ার্ড দেওয়ার জন্য হয়। এটা জাস্ট একটা ডিভিডেন্ড। এটার আরেকটা নাম হচ্ছে শেয়ার ডিভিডেন্ড, বা স্টক ডিভিডেন্ড। আমি নামটা লিখেই দিই, দাঁড়ান। বোনাস ইস্যুর আরেকটা নাম কি? শেয়ার ডিভিডেন্ড। যে আপনার কাছে ক্যাশ নাই, তাহলে আপনি নন ক্যাশ ডিভিডেন্ড হিসেবে আপনি সবাইরে শেয়ার দিয়ে দিতে পারেন। হ্যাঁ। আর এটা মানে কি, এটা করে ইফেক্টিভলি আপনি আপনার যে রিটেইন আর্নিং আছে অথবা শেয়ার প্রিমিয়াম আছে, এগুলাকে আপনি ক্যাপিটালে রূপান্তর করতে পারেন। ইফ ইউ রিমেম্বার, অথবা আপনারা অনেক মানে টু আর্লি হইতে পারে, একটা সময়ে বাংলাদেশ ব্যাংকের একটা রিকোয়ারমেন্ট ছিল, মিনিমাল মিনিমাল ক্যাপিটাল রিকোয়ারমেন্ট মনে হয় 400 কোটি টাকা বা এরকম ছিল। প্রথম যখন ওই রিকোয়ারমেন্টটা আসে, তখন অনেকগুলো ব্যাংকেরই কি হয়েছিল, শেয়ার ক্যাপিটাল 400 কোটি টাকার কম ছিল। অথবা ব্যাসেলেও তো আপনার বলে যে একটা নির্দিষ্ট শেয়ার ক্যাপিটাল থাকতে হবে। কোনো কারণে যদি ওই ক্যাপিটালটা না থাকে, কিন্তু কোম্পানির কাছে কোম্পানি ধর নতুন করে শেয়ারও ইস্যু করতে চায় না, হ্যাঁ, অথবা সে হচ্ছে ধরেন ডিভিডেন্ড দিতে চায়, তার কাছে ক্যাশ নাই, কিন্তু সে হচ্ছে ক্যাপিটাল বাড়াইতে চায়, তাহলে সে শেয়ার ইস্যু না করে ক্যাপিটাল বাড়াইতে পারে কিভাবে? সে তার রিটেন আর্নিং কে অথবা শেয়ার প্রিমিয়াম অ্যাকাউন্ট যদি থেকে থাকে, সেইটারে জাস্ট শেয়ার ডিভিডেন্ড হিসেবে দিতে পারে এক্সিস্টিং শেয়ার হোল্ডারদেরকে, অথবা বোনাস শেয়ার হিসেবে দিতে পারে। তাইলে অটোমেটিক্যালি তার ক্যাপিটাল বেড়ে যাবে। বুঝছেন? ধরেন আপনার শেয়ার প্রিমিয়াম আছে 100 টাকা, আর শেয়ার ক্যাপিটাল আছে 300 টাকা। হ্যাঁ। এখন আপনাকে রেগুলেটর বললো 400 টাকা আপনার মিনিমাম ক্যাপিটাল থাকতে হবে। এখন আপনি কি করতে পারেন? আপনি করতে পারেন আপনার শেয়ার প্রিমিয়াম ডেবিট 100 টাকা, আর শেয়ার ক্যাপিটাল ক্রেডিট 100 টাকা। তাহলে শেয়ার প্রিমিয়ামটা জিরো হয়ে গেল, এই 100 টাকা অ্যাড হয়ে গেল ক্যাপিটালে। এই 100 টাকার ভ্যালুর পরিমাণ শেয়ার আপনি সবার মাঝখানে দিয়ে দিলেন। যার আগে ধরেন 3টা শেয়ার ছিল, এখন সে আরো একটা পাইলো। আগে 300টা শেয়ার থাকলে এখন সবার কাছে আছে মোট 400টা শেয়ার। প্রতি 3টা শেয়ারের জন্য একটা করে আপনি বোনাস শেয়ার দিলেন। বুঝছেন? এই জন্য এটাকে বলা হয় ক্যাপিটালাইজেশন ইস্যু অথবা স্ক্রিপ্ট ইস্যু। স্ক্রিপ্ট না, কিন্তু টি নাই, স্ক্রিপ্ট ইস্যু অথবা ক্যাপিটালাইজেশন ইস্যু। তাহলে রাইট ইস্যু আর বোনাস ইস্যুর মধ্যে পার্থক্য কি কেউ বলতে পারবেন? স্যার মেন ডিফারেন্স হচ্ছে রাইট ইস্যুর জন্য শেয়ার হোল্ডারদের টাকা পেমেন্ট করতে হবে, বাট বোনাস শেয়ারের রাইট, জন্য কোনো টাকা পেমেন্ট করতে হয় না। দুইটাই রাইট, এক্সিস্টেড শেয়ার হোল্ডারের মাধ্যমে দেওয়া হয়, ডিফারেন্স হচ্ছে স্যার ক্যাশ পেইড এর বিষয়টা মেইন। রাইট। ওকে স্যার। আচ্ছা, এবার তাহলে আমরা একটা নিউমেরিক্যাল মানে একটা ম্যাথমেটিক্যাল এক্সাম্পলে যাই। হ্যাঁ, আই থিঙ্ক উই হ্যাভ টাইম। হ্যাঁ। আচ্ছা, 1 নম্বর এক্সাম্পলটা দেখি। এখানে বলতেছে যে একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দেওয়া আছে, নন কারেন্ট অ্যাসেট 18,600 টাকা, কারেন্ট অ্যাসেট 2,900, টোটাল অ্যাসেট এত, ইকুইটি এর মধ্যে আছে কি শেয়ার ক্যাপিটাল, প্রত্যেকটা শেয়ার হচ্ছে 20 পয়সা করে, তাইলে আপনার টোটাল 6,000 টাকা ক্যাপিটাল। তাহলে এখানে কয়টা শেয়ার আছে, নাম্বার অফ শেয়ার কত, কে বলতে পারবেন? স্যার 6,000-এর 20 দিয়ে ভাগ 30,000 দিলে স্যার। পয়েন্ট। রাইট। রাইট। এটা ভাগ দিলাম কেন? স্যার এটা তো পার শেয়ার ভ্যালু হচ্ছে 20 রাইট, পয়সা করে স্যার, এই জন্য। রাইট। তাহলে আপনার 20 পয়সা করে পার শেয়ার ভ্যালু, এরকম টোটাল আপনার ভ্যালু হচ্ছে 6,000। তাইলে আপনার কি নাম্বার অফ শেয়ার ইনটু পার ভ্যালু সমান সমান শেয়ার ক্যাপিটাল। তাইলে আপনি যখন সাইড চেঞ্জ করবেন, শেয়ার ক্যাপিটাল এই পাশে আসলো, ডিভাইডেড বাই আপনার পার ভ্যালু সমান সমান নাম্বার অফ শেয়ার। তাহলে 6,000 ভাগ 20, হ্যাঁ, বা 20 পয়সা তো আপনার 0.2, 0.2 এখানে, তাহলে আমার 30,000 হচ্ছে নাম্বার অফ শেয়ার। আচ্ছা, প্রিমিয়াম আছে 5,700, রিটেন আর্নিং আছে 7,000, টোটাল ইকুইটি হচ্ছে এগুলো যোগফল, লাইবিলিটি আছে 2,800। কোম্পানি ডিসাইডস টু মেক এ 1-for-3 রাইট ইস্যু ফর ক্যাশ, ফুললি পেইড এট এ প্রাইস অফ 1.8 পার শেয়ার। আগে বলেন কি করতে চাইছে কোম্পানি? স্যার রাইট ইস্যু করতে চাইছে না বোনাস? রাইট ইস্যু করতেছে। রাইট ইস্যু কি রিয়েল ট্রানজেকশন নাকি জাস্ট আপনার নন ক্যাশ ট্রানজেকশন? রিয়েল ট্রানজেকশন স্যার এটা। হ্যাঁ, মানে হচ্ছে সে নতুন করে শেয়ার ছাড়বে। কয়টা ছাড়বে? স্যার 3 জনের বিপরীতে যার 3টা আছে সে একটা শেয়ার পাবে। রাইট। তাহলে 1-for-3, মানে প্রতি 3টার জন্য একটা। তাহলে আপনি টোটাল শেয়ার একটু আগে বাইর করলেন কত, 30,000। 30,000। একটু স্যার মিউট করে দেন, হ্যাঁ। তাহলে 30,000 হচ্ছে শেয়ার আছে। তাহলে
30,000 শেয়ারের জন্য তাহলে কি 10,000টা আপনি নতুন শেয়ার মানে ইস্যু করবেন। 1/3, 1/4 মানে কি 1/3, 3/1 তাহলে 30,000 আছে, তাহলে নতুন করে আরো 10,000 শেয়ার ছাড়বেন, রাইট? জি স্যার। ক্লিয়ার? আচ্ছা, 10,000 শেয়ার ছাড়বেন, পার ভ্যালু তো স্টিল একই আছে, 20 পয়সাই। এখানে কি ডিফারেন্ট পার ভ্যালু কথা বলছে? বলে নাই। 20 পয়সা করে আপনি নতুন 10,000টা শেয়ার ছাড়বেন, কিন্তু সেটা ক্যাশে নেবেন কয় টাকা? 20 পয়সার জায়গায় আপনি নেবেন 1 টাকা 80 পয়সা। ক্লিয়ার? জি তাহলে আপনি স্যার। ক্যাশ পাবেন কত নতুন করে? নতুন করে ক্যাশ পাবো স্যার 1.8 টাকায় ক্যাশ পাবো। প্রতি একটা শেয়ার এরকম কয়টা শেয়ার ছাড়ছেন? 10,000টা। 10,000। তাহলে 10,000 ইন্টু 1.8, 18,000। 18,000 যোগ হবে। কোথায় যোগ হবে? ক্যাশের ক্যাশে সাথে। স্যার। আচ্ছা, এখানে অ্যামাউন্ট গুলো কিন্তু থাউজেন্ডে আছে, তাহলে আমি 18,000 যোগ না করে জাস্ট 18 যোগ করলেই হবে না? তাহলে কারেন্ট অ্যাসেটের সাথে আপনি 18 যোগ করলেন ধরেন, যেহেতু ক্যাশ পাইলেন। এখন আমার বলেন শেয়ার ক্যাপিটালে কত যোগ হবে? স্যার ফেস শেয়ার ভ্যালু ক্যাপিটালে যোগ হবে স্যার 0.10 2,000 টাকা। 2,000 টাকা, 2,000 রাইট? টাকা। রাইট, কারণ হচ্ছে আপনার ফেস ভ্যালু সেমই আছে, 10,000টা শেয়ার ইন্টু 20 পয়সা, তাহলে 10,000 ইন্টু 0.2 মানে হচ্ছে 2,000, তাহলে 2,000 যোগ হবে শেয়ার ক্যাপিটালে। ওকে, আর এক্সট্রা কত নিয়েছেন আপনি পার ভ্যালু থেকে? 16,000। 1.6 টাকা স্যার। 1.6 টাকা পার শেয়ার, তাহলে 10,000 শেয়ার ইন্টু 16,000 ওয়ান টাকা। পয়েন্ট রাইট, 16,000 টাকা। তাহলে এটা কি প্রিমিয়াম? শেয়ার তাহলে প্রিমিয়াম। শেয়ার প্রিমিয়ামে যোগ হবে আরো 16,000 টাকা। হ্যাঁ, তাহলে দেখেন আপনার এখানে 16,000 যোগ হলো, আর উপরে যোগ হলো কত জানি, শেয়ার ক্যাপিটালে 2,000, 2,000 টাকা, 18,000, আর রাইট? ক্যাশে হচ্ছে 18,000। হ্যাঁ, তাহলে অ্যাসেট সাইড বাড়লো কত? 18,000, এখানে বাড়লো কত? 2,000 আর 16,000, 18,000। তাহলে মিলছে? জি স্যার। ওকে ফাইন, তাহলে তো এখন ব্যালেন্স বাই করতে পারবেন না? ওকে, তাহলে এটা আমরা দেখলাম কি, এটা দেখলাম আমরা রাইটস ইস্যু। এবার দেখি একটা বোনাস ইস্যু। বোনাস ইস্যু করলে কি হয়? ইকুইটি আছে কোম্পানির কি কি? আচ্ছা, অ্যাসেট সাইডে 30,000 আছে, ক্যাপিটাল আছে ধরেন প্রত্যেকটা 1 টাকা করে, 5,000টা শেয়ার 5,000 টাকা, শেয়ার প্রিমিয়াম আছে 1,300 টাকা, রিটেন আর্নিং আছে 9,700, টোটাল ইকুইটি 16,000, আর 14,000 টাকা লাইবিলিটি। কোম্পানি ডিসাইড করছে টু মেক 2 for 5 বোনাস ইস্যু শেয়ার। তাহলে বোনাস ইস্যু করবে সে কত? 2টা শেয়ার দিবে প্রতি 5 জন শেয়ার হোল্ডারকে, মানে তার যত শেয়ার আছে প্রতি 5টার এগেনস্টে 2টা। তাহলে 5,000-এর এগেনস্টে কতগুলো হবে? 2,000 স্যার। 2,000। তাহলে 2,000 শেয়ার আপনি ইস্যু করবেন, কিন্তু এটা তো আমরা জানি বোনাস ইস্যু মানে, বোনাস শেয়ার মানে এখানে আপনি কোনো ক্যাশ পাবেন না, আপনি জি স্যার। রিটেন আর্নিং অথবা শেয়ার প্রিমিয়ামকে কনভার্ট করে ফেলবেন, মানে ওইখানে যে টাকা আছে সেটারে আপনি ক্যাপিটালে নিয়ে যাবেন। তাইলে কোনটাকে আমরা আগে করব? ফর আগে স্যার আওয়ার শেয়ার পারপাস, প্রিমিয়াম। রাইট, আমাদের পারপাস, আমাদের অঙ্কে কিছু বলা না থাকলে আমরা আগে শেয়ার প্রিমিয়ামটাকে জিরো করে ফেলবো, মানে পুরাটা অ্যাডজাস্ট করবো এগেইনস্ট শেয়ার প্রিমিয়াম। তারপরেও যদি আমাদের টাকা লাগে আরো, তখন আমরা রিটেন আর্নিং থেকে নিব। তাহলে আমাদের লাগবে কত? মানে 2টা করে বোনাস দিতে হলে 2,000টা শেয়ার, 2,000টা শেয়ারের দাম 1 টাকা করে ফেস ভ্যালু, আমরা ফুলি পেইড শেয়ার দিব ফেস ভ্যালুতে। তাহলে 2,000টা শেয়ারের জন্য 2,000 টাকা লাগবে। তাহলে আমি ডেবিট করব কি, শেয়ার প্রিমিয়াম তো নর্মালি ক্রেডিট ব্যালেন্স, এটা ডেবিট করলাম 1,300 টাকা। তাহলে আমি 1,300 ইস্যু করতে পারলাম, আরো তো 700 ইস্যু করতে হবে। তাহলে সেই 700 থেকে আসবে রিটেন আর্নিং থেকে। তাহলে শেয়ার প্রিমিয়াম ডেবিট 1,300, রিটেন আর্নিং ডেবিট 700, শেয়ার ক্যাপিটাল ক্রেডিট 2,000। তাহলে এখন নতুন করে তাহলে আপনার শেয়ার ক্যাপিটাল কত? আগে ছিল 5,000, এখন এটা হয়ে যাবে 7,000। শেয়ার প্রিমিয়াম হয়ে যাবে কত? 0, 1,300 0। থেকে মাইনাস 1,300। আর রিটার্নিং কত হবে? 9,700 থেকে মাইনাস 700, 9,000। তাহলে 9,000 হবে। তাহলে সিম্পলি কি হয়েছে, এই 1,300 আর 700, এই 2,000 টাকা এখান থেকে কমে উপরে অ্যাড হয়ে গেছে, 5,000 জায়গায় 7,000। তাহলে কেউ যদি আপনারে বলে যে আপনার মিনিমাম ক্যাপিটাল 7,000 টাকা হইতে হবে, হাউএভার এটার জন্য আপনি কোনো টাইম নাই, আপনার টাইম নাই, আপনি শেয়ার ইস্যুতে যেতে পারবেন না, কিছু করতে পারবেন না, এবং হচ্ছে আপনার ধরেন কোনো ক্যাশ ট্রানজাকশনও করতে পারবেন না, কোনো টাকা পাইতে পারবেন না, তখন আপনি সিম্পলি আপনি বোনাস শেয়ার করে দিবেন, ইস্যু করে দিবেন। বুঝছেন? তাহলে আপনার এই অ্যামাউন্ট গুলা কনভার্ট হয়ে গেল ক্যাপিটালে। তাহলে এটা কিভাবে লাভ হলো কেমনে? যারা শেয়ার হোল্ডার তারা তো হচ্ছে ফিউচারে বেশি শেয়ার হোল্ড করতেছে, ফিউচারে তারা ক্যাপিটালও বেশি পাবে ফেরত, ডিভিডেন্ডও বেশি পাবে। ঠিক আছে, এই জন্য হচ্ছে এটা বোনাস শেয়ার। ক্লিয়ার স্যার? আচ্ছা, স্যার, হ্যাঁ বলেন। স্যার অনেক সময় স্যার স্টক খণ্ডন করে বা শেয়ার খণ্ডন করে, স্যার একটা স্প্লিট, শেয়ার 2 টাকা, রাইট। হ্যাঁ জি স্যার। স্যার তখন স্যার আচ্ছা, জানবো কি হবে?
আচ্ছা, শেয়ার স্প্লিটের কারণে এটা কি কোনো ফাইন্যান্সিয়াল ইম্প্যাক্ট আছে বলেন তো? যে আগে 2টা শেয়ার পাইতো এখন সে 4টা শেয়ার পাবে, তাহলে এখানে কি আপনার টাকা কমতেছে বাড়তেছে কিছু হচ্ছে? কিছুই হচ্ছে না, এখানে শুধু আপনার নাম্বার অফ শেয়ারটা চেঞ্জ হচ্ছে, জি স্যার। তাই না? ধরেন জি স্যার। আমি বললাম যে প্রতি 2 for 1, হ্যাঁ, কোম্পানি গন ইনটু এ স্প্লিট ফর 2 for 1, হ্যাঁ, যে আপনি প্রতি একটারে আমি ডাবল করে ফেলাম স্প্লিট করে, তাহলে 100টা শেয়ার যদি আমার থাকে 1000 টাকা, তাহলে পার ভ্যালু কত আছে এখন? 10 টাকা। স্প্লিট করার পরে 1000 টাকায় ক্যাপিটাল থাকবে, এটা 2 for 1 মানে প্রতি একটার জায়গায় ডাবল হয়ে যাবে, 100 জায়গায় 200টা শেয়ার হয়ে যাবে, তখন তাহলে আপনার পার ভ্যালু কমে যাবে, তখন পার ভ্যালু হয়ে যাবে 5 টাকা 10 টাকার জায়গায়। বাট ইট হ্যাজ নো ফাইন্যান্সিয়াল ইম্প্যাক্ট। হাউএভার এটার একটা ইম্প্যাক্ট আছে কোথায়? ইপিএস ক্যালকুলেশনে, আর্নিং পার শেয়ার ক্যালকুলেশনে, বুঝছেন স্যার? কারণ জি তখন কি স্যার, আপনার আর্নিং পার টোটাল আর্নিং শেয়ার। ডিভাইডেড বাই হায়ার নাম্বার অফ আউটস্ট্যান্ডিং শেয়ার, আগে ছিল 1000টা, এখন হয়ে যাবে 2000টা, তাহলে আপনার ইপিএস কমে যাবে, বুঝছেন স্যার? জি স্যার, বুঝতে পারছি স্যার। ওকে, ক্লিয়ার। আচ্ছা, নন কারেন্ট লাইবিলিটি, প্রভিশন, ট্যাক্স, তিনটা জিনিস একসাথে দেখে ফেলি। নন কারেন্ট লাইবিলিটি কি? এনি লাইবিলিটি যেটা হচ্ছে আপনার ব্যালেন্স শিট ডেট থেকে 12 মাসের মধ্যে পে করতে হবে না, 13তম মাস অনওয়ার্ডস যেটার জন্য আপনার লাইবিলিটি হবে মানে পে করতে হবে, সেটাই নন কারেন্ট লাইবিলিটি, মানে দীর্ঘমেয়াদী লোন, যেটা কারেন্ট না। হ্যাঁ, এটার এক্সাম্পল কি? ডিভেঞ্চার হইতে পারে, লোন স্টক হইতে পারে, আর রিডিমেবল প্রেফারেন্স শেয়ার হইতে পারে, যেটা আপনি রিডিম করবেন 12 মাসের পরে ব্যালেন্স শিট ডেট থেকে। যদি 12 মাসের মধ্যে আপনি বাধ্য হয়ে যান তাইলে সেটা কিন্তু নন কারেন্ট না, সেটা তখন হয়ে যাবে কারেন্ট লাইবিলিটি। ক্লিয়ার স্যার? আর নন কারেন্ট লাইবিলিটি বা কারেন্ট লাইবিলিটি, এটার রিলেটেড যে আপনার রিওয়ার্ডস, মানে যারা হচ্ছে আপনাকে এই লাইবিলিটির জন্য টাকাটা দিবে তারা তো রিওয়ার্ড পাবে আপনার কাছ থেকে, সেই রিওয়ার্ডটা কি? ডিভিডেন্ড নাকি ইন্টারেস্ট? স্যার ইন্টারেস্ট। 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 তাহলে ইন্টারেস্ট হলে কি সেটা রিটেন আর্নিং থেকে বাদ যাবে নাকি পিএনএল এ চার্জ হবে? পিএনএল স্যার। পিএনএল। পিএনএল চার্জ হবে, পিএনএল চার্জ হবে আন্ডার ফাইন্যান্স চার্জ। হ্যাঁ, আচ্ছা, এই জায়গাতে কনফিউশন হইতে পারে যে প্রেফারেন্স শেয়ার কি তাহলে নন কারেন্টই? এটা নট নেসেসারিলি। আমি বলে দিই, অনলি ইফ রিডেমশন, রিডেমশনটা কি হচ্ছে? শিডিউলড স্যার আপনি একটু ইন, আগে না বলছিলেন স্যার রিডিমেবল শেয়ারটা লাইবিলিটি হয়? হ্যাঁ স্যার, এটাই তো বললাম, এই যে রিডিমেবল প্রেফারেন্স শেয়ার, এটা তো লাইবিলিটি হচ্ছে। মাত্র আবার মনে হয় বললেন ইরিডিমেবল। না স্যার, আমার ওই যে এটা তো খুব ও সিমিলার ইয়েস। ওয়ার্ড, ই বা মানে এটা মনে হয় তাহলে ভুল হয়েছে, হ্যাঁ, অথবা শুনতে ভুল হয়েছে। এটা হচ্ছে রিডিমেবল, এখানেও ক্লিয়ারলি লেখা আছে যদি আপনার রিডিম করতে হয় তাইলে সেটা আপনার এটার জন্য ফিউচার লাইবিলিটি আছে একটা, রিডিম যদি নাই করেন তাইলে হবে না। যদি আপনার 12 মাসের মধ্যে রিডিম করতে হয় তাইলে সেটা, উল্টা বললাম, আমি তো বলতেছি নন কারেন্ট, তাইলে অনলি ইফ রিডেমশন শিডিউল ইন নেক্সট, আচ্ছা তাহলে আমি এভাবে না বলি, এভাবে বলি, কারেন্ট লাইবিলিটি ইফ রিডেমশন ইজ শিডিউল ইন নেক্সট 12 মান্থ, ইন না বলে উইদিন বলে দিই। হ্যাঁ, ওকে। আচ্ছা, প্রভিশন কি? প্রভিশনের ডেফিনেশন কি কেউ বলতে পারবেন? আচ্ছা, এটা লিখে ফেলছি। প্রভিশন হচ্ছে কি, অ্যাকর্ডিং টু আইএস 37, প্রভিশন ইজ এ লাইবিলিটি অফ আনসার্টেন টাইমিং অর অ্যামাউন্ট। এই দুটো জিনিস আপনার খেয়াল করতে হবে। এটা একটু হাইলাইট করে দিই আপনার, যেই কোনো লাইবিলিটি, প্রথমত দেখেন প্রভিশন হওয়ার জন্য আপনার লাইবিলিটি ডেফিনেশন মিট করতে হবে। লাইবিলিটি মানে কি? লাইবিলিটি মানে হচ্ছে একটা প্রেজেন্ট অব্লিগেশন, এই মুহূর্তে আপনার যে দায় আছে। টু, প্রেজেন্ট অব্লিগেশন টু কি? যেটার কারণে হচ্ছে মানে প্রেজেন্ট অব্লিগেশন যেটার কারণে আপনার ফিউচার ক্যাশ বা বেনিফিট, ইকোনমিক বেনিফিট আউটফ্লো হবে ইন দ্য ফর্ম অফ, ধরেন আপনার অ্যাসেট কমবে অথবা আপনার ইকুইটি আপনার কমবে বা আপনার অন্য কোনো লাইবিলিটি বাড়বে, তাইলে প্রেজেন্ট অব্লিগেশন থাকতে হবে, একটা লাইবিলিটি থাকতে হবে, কিন্তু আপনার টাইমিং অথবা অ্যামাউন্ট, এই দুইটার যে কোনো একটা যদি আনসার্টিন হয় সেই লাইবিলিটিকে আমরা বলবো প্রভিশন, বুঝছেন? তাহলে প্রভিশনও একটা লাইবিলিটি, হাউএভার এই ক্ষেত্রে আমাদের একটা এস্টিমেশন করতে হবে। কি এস্টিমেট করতে হবে? আমরা জানি না এই লাইবিলিটিটা কবে হবে, তাহলে আমার টাইমিং, অথবা আমরা জানি যে কবে হবে কিন্তু জানি না কত টাকা হবে, সেক্ষেত্রে অ্যামাউন্টটা আমাদের এস্টিমেট করতে হবে। তাহলে কি, অব্লিগেশনটা থাকবে
প্রেজেন্ট অব্লিগেশন, এই মুহূর্তে আমার একটা অব্লিগেশন আছে, কিন্তু আমি পুরোপুরি শিওর না যেটা কবে হবে অথবা কত টাকা হবে। ঠিক আছে, এখন এই অব্লিগেশনটা দুই রকম হইতে পারে, ইট ক্যান বি লিগাল অর ইট ক্যান বি কনস্ট্রাকটিভ। ইটস এ ভেরি ইম্পর্টেন্ট টার্ম, হ্যাঁ, ইন আইএস 37। সো অব্লিগেশন ক্যান টেক ওয়ান অফ টু ফর্মস, যে কোনো একটা হইতে পারে। একটা হচ্ছে লিগ্যাল অব্লিগেশন, ধরেন আপনি কোনো একটা কেস লড়তেছেন, হ্যাঁ, কারো সাথে, ধরেন জিপি ট্যাক্স নিয়ে অথবা বিএটি, অনেক ট্যাক্সের কেস হচ্ছে হাইকোর্টে পেন্ডিং উইথ এনবিআর। সেই ক্ষেত্রে ইউ ডোন্ট নো যে আপনার কত টাকা লাইবেল হবে যদি আপনার এই কোন একটা ভার্ডিক্ট আসে, অথবা আপনি এটাও জানেন না আপনার কবে টাকাটা দিতে হবে, হ্যাঁ, অথবা আপনি দুইটার একটাও জানেন না। সেক্ষেত্রে এটা একটা লিগ্যাল অব্লিগেশন, যেটা হচ্ছে আপনি বাই ল ইউ উইল বি বাউন্ড টু পে থার্ড পার্টি ইফ এনি লিগ্যাল ভার্ডিক্টস কাম। অন দ্য আদার হ্যান্ড, অনেক সময় এটা এত ক্লিয়ার নাও হইতে পারে, স্ট্রেট কাট এরকম হইতে পারে যে আপনি হিস্ট্রিক্যালি কাউকে কোনো কিছু একটা দিছেন, হ্যাঁ, সাফিসিয়েন্টলি কমিউনিকেটেড পলিসি অথবা পাস্ট প্র্যাকটিস, এগুলা দিয়ে মানুষের মধ্যে আপনি একটা এক্সপেকটেশন জন্ম দিছেন যে এই ধরনের ঘটনা ঘটলে কোম্পানি টাকা দেয়। ফর এক্সাম্পল, প্রোডাক্ট রিকল। মনে আছে আপনার শাওমি নাকি স্যামসাং, স্যামসাং হচ্ছে কি একবার ফোনগুলা কোন একটা মডেলে ব্রাস্ট হইতেছিল, অনেক কোম্পানির ক্ষেত্রে হয় কোনো কারণে, ধরেন একটা কোয়ালিটি বাইপাস হয়ে কিউএ টেস্ট না হয়ে বা কোনো কারণে একটা ডিফেক্টিভ প্রোডাক্ট মার্কেটে চলে যাইতে পারে। সেক্ষেত্রে যদি লিগালি কোনো কন্ট্রাক্টে নাও বলা থাকে, হ্যাঁ, অথবা লিগালি বলা আছে যে কোম্পানি কোনো ধরনের রেসপন্সিবিলিটি নেবে না আপনার কাছে গেলে, স্টিল আপনি হিস্ট্রিক্যালি এত বছর যখনই এমন কিছু হয়েছে তখন আপনি প্রোডাক্টগুলোকে মার্কেট থেকে রিকল করছেন, যারা হোল্ড করতেছে ডিফেক্ট প্রোডাক্ট তারা জমা দিলে তাদেরকে টাকা দিছেন, এটা আপনার পাস্ট প্র্যাকটিস। হ্যাঁ, অথবা আপনি ধরেন কোনো কমিউনিকেশনে আপনি বলছেন নিউজ পেপারে, সেক্ষেত্রে আপনার যদি কোনো লিগ্যাল লাইবিলিটি নাও থাকে, সেই লাইবিলিটিটা হচ্ছে আপনার একটা অব্লিগেশন যেটার জন্য প্রভিশন রাখতে হবে। সেই লাইবিলিটিকে আমরা বলি কনস্ট্রাকটিভ লাইবিলিটি। হ্যাঁ, স্যার ওয়ান কাইন্ড অফ সার্ভিস গ্যারান্টি বা সার্ভিস ওয়ারেন্টি। হ্যাঁ, ওয়ারেন্টি তো ঠিক আছে, ওয়ারেন্টি ক্যান বি লিগাল অ্যাজ ওয়েল। হাউএভার এমন হইতে পারে যে আপনি লিগালি বাউন্ড না, কিন্তু প্রিভিয়াসলি আপনি কেউ আপনার কাছে এটা নিয়ে আসলে আপনি তারে টাকা দিছেন অথবা তারে সার্ভিস দিছেন, সেক্ষেত্রে ইউ আর কনস্ট্রাকটিভলি অবলাইজড, হ্যাঁ, ফর দ্য পেমেন্ট অথবা সেটেলমেন্ট অফ দ্য লাইবিলিটি। আচ্ছা, এখানে কি হয়, প্রভিশনের ক্ষেত্রে একটা এস্টিমেশন আনসার্টেনটি থাকে, আমরা শিওর থাকি না, এই কারণে এটা আমরা লাইবিলিটি সরাসরি বলি না, ইটস এ কাইন্ড অফ লাইবিলিটি, বাট এটা প্রভিশন। হুম, এটার এক্সাম্পল কি, ওয়ারেন্টি প্রভিশন, লিগ্যাল প্রভিশন। ওয়ারেন্টি ক্ষেত্রে কি আমরা জানি না যে এই বছর আমরা 100টা বিক্রি করলাম, কয়টা প্রোডাক্টের জন্য আমার ওয়ারেন্টি বিয়ার করতে হবে, আমরা জানি না, কয় টাকা করতে হবে জানি না, কবে করতে হবে জানি না, তাহলে সেক্ষেত্রে এটা আমাদের একটা প্রভিশন রাখতে হবে। আবার লিগ্যাল প্রভিশনও, যে কেউ আমার এমপ্লয়ির সাথে আমার একটা কেস আছে, তাকে আমরা টার্মিনেট করে দিছি, সে বলতেছে যে এটা আনলফুল হয়েছে, সে একটা মামলা করে দিল হাইকোর্টে, মামলা চলমান। এখন আমাদের লিগ্যাল অ্যাডভাইজার সে বললো যে তোমার 60% চান্স যে তুমি এটা হারতে পারো মামলাটা, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে এটাও আমাদের একটা প্রভিশন রাখতে হবে। এই যে দেখেন আমরা বললাম 60% চান্স, এই জন্য আমরা প্রভিশনটা রাখলাম, এটা হচ্ছে প্রবাবল, মোর লাইকলি দ্যান নট। যদি 40% চান্স হতো তাহলে কি আমরা রাখতাম প্রভিশন? নো স্যার। না, কারণ কি, তখন তো সেটা লাইবিলিটির ডেফিনেশনই মিট করে না। লাইবিলিটি হওয়ার জন্য কি হবে, প্রেজেন্ট অব্লিগেশন, এই মুহূর্তে অব্লিগেশন আছে, হুইচ ক্যান বি রিলায়েবলি মেজার্ড। আপনি তো রিলায়েবলি মেজার করতে পারতেছেন না 40% চান্স থাকতে। রিলায়েবল মেজার তখন হবে যখন মোর দেন 50% চান্স আপনি জানেন, প্রবাবল। হুম, ওকে। স্যার তাহলে তাহলে কন্টিনজেন্সিটা কি? কন্টিনজেন্সি হচ্ছে কি, যে কোনো একটা লাইবিলিটি হবে অন হ্যাপেনিং অর নট হ্যাপেনিং এনি, ধরেন থার্ড একটা ইভেন্ট, হ্যাঁ, যে ইভেন্টটার সাথে কন্ডিশনাল। ধরেন আপনি কন্টিনজেন্ট লাইবিলিটি কি হবে, আহ, তো মামলা জিততে পারি, হারতে হ্যাঁ, পারি। মামলা জিততে পারেন হারতে পারেন, হাউএভার এখানে চান্সটা ভেরি লো। স্যার হুম, এইখানে তো লিগ্যাল প্রভিশনের ক্ষেত্রেও তো আমি না, মামলা হারতে পারি মামলা ওটা জিততে না, পারি। ওইটা না। হ্যাঁ, হারতে পারি জিততে পারি, কিন্তু এটা হচ্ছে অ্যাটলিস্ট আগে লায়াবিলিটি, এখানে চান্স ইজ হাই। আরেকটা হতে পারে কি, মামলা করতে পারে, জিতা পড়া পরে যদি কেউ মামলা করে আপনার নামে, তাইলে আপনার একটা লায়াবিলিটি হবে।
তাহলে আপনার লাইবিলিটি হওয়াটা ডিপেন্ডস করতেছে সার্টেন থার্ড কন্টিনজেন্ট ফ্যাক্টর, যে মামলাটা করতেও পারে নাও করতে পারে, যদি করে তাইলে আমার হইতে পারে, সেক্ষেত্রে সেটা আমার কন্টিনজেন্ট লাইবিলিটি। কন্টিনজেন্ট লাইবিলিটি শুড নট বি রেকগনাইজড, মানে আপনি অ্যামাউন্ট আপনি রেকগনাইজ করবেন না ব্যালেন্স শিটে, হাউএভার ইট হ্যাজ টু বি ডিসক্লোজড, এটাকে আমাদের ডিসক্লোজ করতে হয়, নোটসে দেখাইতে হয়। হ্যাঁ, আমরা যদি টাইম পাই তাহলে আমরা এই জিনিসটা IS-37 এর কয়েকটা এক্সার্প্ট নিয়ে দেখে আমরা হচ্ছে ধরেন আর একটু পড়বো, হ্যাঁ, তাহলে আমরা জি একটু স্যার। ডিটেইল জানতে পারবো। আচ্ছা, প্রভিশন আর ট্যাক্সের জিনিসটা একসাথে রাখছি কারণ এই জিনিসটা হচ্ছে এরকম, যখন অ্যাকচুয়ালাইজেশন হয় আমরা তো এই মুহূর্তে জানি না এই অ্যাকাউন্টিং পিরিয়ডে বা যে আমাদের কত টাকা হবে, তাইলে এই অ্যাকাউন্টিং পিরিয়ডে আমরা 10 টাকা ধরেন একটা লাইবিলিটি ক্রিয়েট করলাম, প্রভিশন, এটা ট্যাক্স প্রভিশনও হইতে পারে। হাউএভার সামনের বছর আমরা স্যার গিয়ে দেখলাম আসলে 8 টাকা আমার সেটেল হয়েছে। জি, স্যার একটা টাইম। কোশ্চেন ছিল, আচ্ছা, প্রভিশনটা কি আমরা এরকম যে ইন ফিউচারে আমরা ওই সাপোজ 500 টাকা বা 1000 টাকা পাবো, এটা কি প্রভিশন হিসেবে না ধরতে পারবো? না স্যার, ওই ক্ষেত্রে আপনার ভার্চুয়ালি সার্টেন হইতে হবে। IS-37 আপনার কন্টিনজেন্ট লাইবিলিটি যেমন আছে, কন্টিনজেন্ট অ্যাসেটও আছে। হ্যাঁ, আপনার ধরেন কোনো কিছুকে অ্যাসেট হিসেবে যদি রেকগনাইজ করতে চান তখন আপনার ভার্চুয়ালি সার্টেন হতে হবে, নিশ্চিত হতে হবে যে আপনি এটা পাবেন। যদি আর ওটা তো প্রবাবল হয়, প্রুডেন্স কনসেপ্ট বা কনজারভেটিভ কনসেপ্টের মধ্যে। কনজারভেটিজম কনসেপ্ট হুম। আমরা ক্লাসে ডিসকাস করছিলাম, যে যখনই আমার কোনো লস হয় বা আউটফ্লো হয় ওইটা সন্দেহ হওয়ার সাথে সাথে আমরা সেটা রেকগনাইজ করতে পারবো, কিন্তু লাভের ক্ষেত্রে বা ইনফ্লোর ক্ষেত্রে 100% শিওর না হলে আমরা রেকগনাইজ করবো না। যদি আমরা ভার্চুয়ালি সার্টেন হই যে আমরা পাবো বেনিফিট, তাইলে রেকগনাইজ করব। যদি আমরা প্রবাবল হয় যে পাবো, তখন সেটা ডিসক্লোজ করব। লাইবিলিটির ক্ষেত্রে আমরা এক ধাপ আগায় যাই, আমরা যদি ভার্চুয়ালি সার্টেন হই তাহলে তো আমরা লাইবিলিটি করব, যদি স্যার আমি প্রবাবল হয় তাহলে প্রভিশন করব, যদি পসিবল হয় তাইলে কন্টিনজেন্ট লাইবিলিটি করব, ডিসক্লোজ। আর অ্যাসেটে প্রভিশন পসিবল হলে পাবে আমরা কিছু কারা? করবো না। হ্যাঁ, প্রভিশন কারা পাবে স্যার? আর প্রভিশন কারা এই পাবে টাকাটা বলতে, কারা পাবে? টাকাটা আমার লাইবিলিটি যাদের কাছে থার্ড পার্টি তারা পাবে। আপনার কেস যদি এমপ্লয়ির সাথে হয় এমপ্লয়ি পাবে, আপনার যদি কাস্টমারের সাথে ওয়ারেন্টি প্রভিশন হয় কাস্টমার পাবে, আপনার ভেন্ডরের সাথে কোনো মামলা চললে ভেন্ডর পাবে, কিন্তু আপনি এই মুহূর্তে জানেন না কত পাবে বা কবে পাবে। স্যার জি, যিনি এই টাকাটা পাবেন ওনার জন্য কি এটা প্রভিশন হবে? না, প্রভিশন মানে হচ্ছে লাইবিলিটি, ডেফিনেশনটা কি, প্রভিশন একটা লাইবিলিটি। উনি হচ্ছে, আপনি বলতেছেন যে আপনি আপনার বুকসে আপনি লাইবিলিটি করতেছেন, ওনার বুকসে উনি অ্যাসেট করবে কিনা, হ্যাঁ হ্যাঁ এটা এরকম। ডিপেন্ড করে উনি কি ভার্চুয়ালি সার্টেন কিনা। উনি ভার্চুয়ালি সার্টেন হলে উনি রেকগনাইজ করতে পারে, কিন্তু উনি যদি মনে করে যে এটা প্রবাবল মানে মোর লাইকলি দ্যাট নট, তাইলে হচ্ছে উনি এটা রেকগনাইজ করবে না, উনি ডিসক্লোজ করবে কন্টিনজেন্ট অ্যাসেট হিসেবে। আর যদি মনে করে যে এটা পসিবল মানে 50%-এর কম চান্স, তাহলে সেটা কিছুই করবে না। স্যার আপনি যেমন বললেন যে 60% হয়েছে দেখে আমি প্রভিশনটা করে রাখছি, তাহলে ওনার ক্ষেত্রে যদি 60% হয় যে উনি জিতেই গেছে, সেক্ষেত্রে উনি কি রিকগনাইজ করতে পারবে নাকি? না, আবার তো বললাম যে ভার্চুয়ালি সার্টেন হতে হবে, মানে অলমোস্ট শিওর। 60% হলে প্রবাবল হইলো, প্রবাবল হলে উনি রেকগনাইজ করতে পারবে না, উনি ডিসক্লোজ করতে পারবে। বুঝতে পারছি, থ্যাংক ইউ। স্যার এটা আচ্ছা, কি পিএনএল এ কোথাও হিট করার সম্ভাবনা থাকবে? অবশ্যই। জি স্যার, এটা তো দুইটা লেগ, আপনার তো এটা একটা নর্মাল জার্নাল এন্ট্রি, তাহলে আপনি পিএনএল এ একটা লেগ যাবে না, আপনার ওয়ারেন্টি খরচ আপনি রাখতেছেন, তাহলে ওয়ারেন্টি এক্সপেন্স ডেবিট, প্রভিশন ওয়ারেন্টি প্রভিশন ক্রেডিট। আপনি ধরেন লিগ্যাল এক্সপেন্স হারতে পারেন, লিগ্যাল এক্সপেন্স ডেবিট, প্রভিশন প্রভিশন ফর লিগ্যাল লিগাল প্রভিশন ক্রেডিট। রাইট, আপনার এমপ্লয়ি বেনিফিট বেশি দিতে হইতে পারে, এমপ্লয়ি বেনিফিট বা স্যালারি ডেবিট যেটা আপনার ডিসপিউট আছে, স্যালারি ডেবিট, প্রভিশন ফর স্যালারি ক্রেডিট, এরকম একটা লেখ তো অবশ্যই পিএনএল থাকবে। এখন ঘটনা কি ঘটবে, আপনি এই অ্যাকাউন্টিং পিরিয়ডে আপনার সার্টেন না কয় টাকা লাগবে, কিন্তু আপনি ধরেন 100 টাকা রাখলেন, সামনের বছর বা যখনই ওই অ্যামাউন্ট মানে ইভেন্টটা ঘটে যাবে তখন তো আপনি নিশ্চিত, তখন আপনার 100 টাকা সেটেল হলো না, ধরেন 110 অথবা 90, তখন কি করবেন, বাকি 10 টাকা যেটা অ্যাডিশনাল আসবে সেটা পিএনএল এ চার্জ হবে, আর যদি 10 টাকা কম আসে সেটা পিএনএল এ বেনিফিট আসবে। মোট কথা যখনই অ্যাকচুয়ালাইজেশন হয়ে যাবে ঘটনাটা, তখন এই প্রভিশনটাকে আপনার রিভার্স করে ফেলতে হবে, মানে উল্টায় দিতে হবে, তখন আর অ্যাকচুয়ালটা থাকবে না, এটারে, আরে সরি, তখন আর প্রভিশনটা থাকবে না, এটাকে উল্টায় দিয়ে অ্যাকচুয়ালটা বুক করতে হবে। আমরা এই ট্যাক্সের এক্সাম্পলটা দেখলেই বুঝতে পারবো, বাট আই ডোন্ট থিঙ্ক উই হ্যাভ টাইম, না আমাদের 8টা 40 বেজে গেছে,
হোয়াট ডু ইউ সে, আপনারা মানে শ্যাল উই কন্টিনিউ নাকি আপনাদের পরে ক্লাস আছে? স্যার 9টায় ক্লাস আছে। 9টায় না, আই থিঙ্ক উই শুড স্টপ, আমিও বাসায় যাই। স্যার আজকে এখানেই ক্লোজ করে দিন। ওকে ওকে ওকে, ও এখানে রাইট। আচ্ছা, কারো কি কোনো কোশ্চেন সোফার আমরা যা কিছু পড়ছি? যদি না থাকে তাহলে লেটস কল ইট এ ডে, আমরা আজকে এটা বন্ধ করি। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে উইল স্টার্ট ফ্রম ট্যাক্স। তাহলে আমাদের বাকি থাকবে হচ্ছে অনলি ট্যাক্স, রেভিনিউ অ্যান্ড রেগুলেটরি ফ্রেমওয়ার্ক বা অল্প কিছু। দেন উই ক্যান গো ফর সলভিং কোয়েশ্চেন্স। হ্যাঁ, আফটার দ্যাট আমার, জি বলেন। স্যার এক্সামে কি মানে যখন আমরা আমরা এক্সামে বসবো তখন কি ম্যাথ দিবে নাকি মানে এমসিকিউ টাইপের আপনার এরকম ম্যাথ আসবে? এমসিকিউ থাকবে, আপনাদের পুরোপুরি ম্যাথ করতে হবে নাকি? না না, পুরোপুরি ম্যাথ করতে হবে না, আপনাদের হচ্ছে এমসিকিউ থাকবে, ট্রু অ্যান্ড ফলস থাকবে, মাল্টিপল আনসার কোশ্চেন থাকতে পারে যেখানে হচ্ছে আপনার একটা আনসার না 2-3টা কারেক্ট এরকম হতে পারে, প্লাস এক্সার্পট থাকতে পারে, সিনারিও বেসড কোশ্চেন। সিনারিও বেসড কোশ্চেন কি, পিএনএল ধরেন দিয়ে দিল, এই ডিটেল আমরা যেগুলো করতেছি, এখানে কিছু বক্স ফাঁকা রেখে দিল যে অ্যাসেটের ব্যালেন্স কত হবে বসাও, বা রিটেন আর্নিং এর ব্যালেন্স কত হবে বসাও, অথবা অ্যাসেট সাইডের টোটাল কত হবে বসাও, বক্স দিয়ে দিল। হ্যাঁ, এরকম কিছু ওপেন এন্ডেড কোশ্চেন থাকবে, সেগুলোর স্যার সিনারিও মানে কিছু অ্যানালাইসিস মিসিং বা ফিগার আমাকে সিনারিও বেসড। ফুলফিল করতে হবে। রাইট রাইট, এরকম থাকবে। আমি দরকার হলে আপনাদের সাথে স্যাম্পল কোশ্চেন শেয়ার করে দিব, ইউ হ্যাঁ ক্যান স্যার, অলসো গেট আপনার ইট ফ্রম ক্লাসটা শেষ হলে আইসিডি। আপনি একটা এক্সাম বেস। স্যার ওকে, একটা তো ব্যালেন্স শিট আসবে স্যার 15 থেকে 20 নম্বরের। ব্যালেন্স শিট নাকি হচ্ছে আপনার ধরুন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট? স্যার ওই গ্যাপ থাকবে আর কি স্যার। হ্যাঁ, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট একটা পুরো আসার এফএস আসার আসবে কথা, একটা। একটা এফএস আসবে আর কি। তো এই জন্য আমরা এই চ্যাপ্টারটা ভালো মতো পড়তেছি, এই চ্যাপ্টারটা হচ্ছে ধরুন এফএস, এবং নেক্সট চ্যাপ্টার অলসো। নেক্সট চ্যাপ্টারটা হচ্ছে ভেরি শর্ট, মানে নেক্সট চ্যাপ্টার হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস আন্ডার আইএফআরএস স্ট্যান্ডার্ডস। হ্যাঁ, আইএফআরএস এর মধ্যে কি শুধু স্ট্রাকচারটা আছে, বাকি সবকিছু তো আপনারা পড়ে ফেলছেন তাই না? আপনারা পিপিই পড়ছেন, ইনভেন্টরি পড়ছেন, এগুলো আই হোপ স্যার পড়ায় ফেলছে অলরেডি, অথবা না পড়াইলে সামনে পড়বেন আমার শেষ সাথে হয়েছে আপনারা। স্যার ওইগুলো। গ্রেট, তাইলে তো আপনাদের মোটামুটি সবই শেষ। নাও উই আর লুকিং এট ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস। এখন আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপারেশনটা দেখবো, এগুলো হচ্ছে আমাদের এক্সামে আসবে। হুম, ঠিক আছে, তাহলে থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর অ্যাটেনশন ইন দ্য ক্লাস। সি ইউ ইন নেক্সট ক্লাস। হ্যাঁ, আল্লাহ হাফিজ। ওকে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যালো জি স্যার বলেন, সমস্যা নেই। হ্যালো স্যার। জি স্যার শুনতেছি, বলেন। স্যার এডমিসেবল এক্সপেন্সটা কি? আচ্ছা, অ্যাডমিসিবল এক্সপেন্স এটা হচ্ছে আসতেছে কনসেপ্টটা ফ্রম ট্যাক্স। ট্যাক্স অথরিটি আপনার হচ্ছে সব এক্সপেন্স গুলাকে তারা এক্সপেন্স হিসেবে স্বীকার করে না, অ্যাডমিট করে না। ধরেন আপনার পিএনএল এ 10 টাকা আছে প্রভিশন, একটু আগে যেটা ডিসকাস করলাম, তাহলে প্রভিশন তো আনসার্টেন, হইতেও পারে নাও হইতে পারে, কয় টাকা হবে আপনি মনে করতেছেন প্রবাবল, কিন্তু কবে হবে জানেন না। ট্যাক্স অথরিটি বলবে না, এটা তোমার ইনঅ্যাডমিসেবল, মানে এই খরচটারে আমি তোমার লাভ থেকে বাদ দিব না। লাভ থেকে বাদ দিলে কি হবে, আপনার প্রফিট কমে যাবে, প্রফিট কমলে আপনি কম ট্যাক্স দিবেন ওরে, ও তো এটা চায় না। ও বলবে যে তোমার এটা এখন আমি বাদ দিব না, মানে এই খরচটা তোমার খরচ হিসাবে আমি রেকগনাইজ করব না, অ্যাডমিট করলাম না, তাইলে এই খরচটা ছাড়াই তোমার প্রফিট আরো বেশি, তাই তুমি বেশি ট্যাক্স দাও। যখন ফিউচার পিরিয়ডে প্রভিশনটার জায়গায় আপনার অ্যাকচুয়াল খরচ এসে পড়বে, ওইটা সে হচ্ছে মানবে, অ্যাডমিট করবে, তখন সেটা অ্যাডমিসিবল হবে। হ্যাঁ, আবার কিছু কিছু জিনিস হচ্ছে বাই লিগ্যাল ট্যাক্সের ডেফিনেশন একটা সার্টেন অ্যামাউন্টে পরে ট্যাক্স অফিস অ্যাডমিট করে না। যেমন হচ্ছে আপনার স্যার টেকনিক্যাল এন্টারটেইনমেন্ট কস্ট, এন্টারটেনমেন্ট এক্সপেন্স, তারপর টেকনিক্যাল সার্ভিস ফি একটা থ্রেশহোল্ডের পরে, স্টেশনারি চার্জ, অ্যাডভার্টাইজমেন্ট ফি। স্টেশনারি করে না, স্টেশনারি তো করে, স্যার একটা লিমিট আছে স্যার খরচের, লিমিট যে আছে এর হ্যাঁ। বেশি দেখাতে জি, পারবেন না, মানে ওই লিমিটের টার্নওভার বাইরে, একটা নির্দিষ্ট লিমিটেশন রাইট, আছে। একটা লিমিটেশন আছে আর কি। ওই লিমিটের বাইরে আগে এক্সেস পারকুইজিট ছিল, আই ডোন্ট নো এখনো আছে কিনা, এক্সেস পারকুইজিটও আপনার করতো না। হ্যাঁ, এমন মনে করে না, 5.5 লাখ টাকার সামথিং একটা লিমিট ছিল। স্যার থ্যাংক ইউ, তো গুড স্যার। এটাই হচ্ছে আপনার ইনঅ্যাডমিসিবল। হ্যাঁ, আচ্ছা, জি 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 স্যার, আর কোনো ধন্যবাদ। কোয়েশ্চেন না থাকলে লেটস ক্লোজ ইট টুডে। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ, আল্লাহ হাফিজ।